আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি অফিডিয়ান। লিখেছেন আমিনা। সাফওয়ান গর্জে উঠল আবারও, হেসে হেসে বলল, রাখ তোদের উপায়। আমি মরি আর বাঁচি তাতে আমার কিছু যায় আসে না। তবে আমি যদি এইখান থেকে নিজেকে ছাড়াতে পারি, তবে তোদের বাঁচার আর কোনো উপায় থাকবে না। সাফওয়ান যে কেন এই কথাগুলো বলল বা কেন তাদের কথাটা শুনল না, সেটা বেশ ভালোভাবেই বুঝলো মাইকেল। তবুও দমে না গিয়ে বলল, দেখুন মিস্টার আহমেদ, আমরা চাই আপনি বেঁচে থাকুন। আপনার মতো এমন বেয়ার আর বেসিক্যাল ইম্পসিবল হাইব্রিডকে আমরা এইভাবে হারিয়ে ফেলতে চাই না। আপনি যদি আমাদের সাথে কোঅপারেট করেন তবে আপনিও বেঁচে থাকবেন, আমাদেরও লাভ হবে, আর হার্ভার্ডও যা চায় সেটা পেয়ে যাবে। আর আপনি খুব ভালো করেই জানেন হার্ভার্ড কী চায়, কিন্তু তার জন্য আপনার বিষগ্রন্থ সহ আপনার বিষথলি কেটে ফেলতে হবে। কিন্তু ওগুলো আপনার শরীরে এমনভাবে অ্যাটাচ করা যে সেগুলো কেটে ফেললে আপনি আর বাঁচবেন না। তবে আপনি যদি স্বেচ্ছায় আপনার বিষদাঁত দিয়ে বিষ বের করে আমাদেরকে প্রোভাইড করেন, তবে আপনার বিষগ্রন্থ আর কেটে ফেলার প্রয়োজন পড়বে না। আপনিও বেঁচে থাকবেন, আর হার্ভার্ডও যা চায় সেটা পাবে, বরং যা চাইতো তার থেকে অনেক বেশি পাবে। আর আমরাও আপনার ওপর রিচার্জ করতে পারবো। সাফান দাঁত মেলে হিংস্রভাবে তার ছেলের হাসি হাসল। ওর ঝকঝকা ক্যানাই দাঁত দয় ঝলকে উঠল ল্যাবের আলোতে। মাইকেল আর জর্জ অদ্ভুত চোখে তাকিয়ে দেখল সাফওয়ানকে। সৃষ্টিজগতে এক অদ্ভুত বিস্ময় এখন ওদের সামনে। সাফওয়ান খোলস ছেড়েছে সদ্য, শরীরে খসখসে চামড়া লেয়ারটা খুলে গেছে। ভেতরে এখন নতুন চামড়া, উজ্জ্বল শ্যামবর্ণের সে চামড়া যেন চকচক করছে। কঙ্কালসার শরীরও অসম্ভব রকমের সুন্দর দেখাচ্ছে সাফওয়ানকে। এই জলজলে চোখ দুটো যেন সব আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। ওই চোখ দুটোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে সবার। সাফওয়ান হাসতে হাসতে হঠাৎ করে হাসি থামিয়ে ইম্পাত কঠিন গলায় বলল, আমি বেঁচে থাকতে হার্ভার্ড যা চায় তা পাবে না। আর বেঁচে থাকার জন্য কারো সাথে সমঝোতা করার মতো কাপুরুষোচিত কাজ আমার দ্বারা সম্ভব না। ওই হার্ভার্ডের সাথে সমঝোতা করার চেয়ে আমি মৃত্যুকে বেশি পছন্দ করব। তারপর আবার মুখে অদ্ভুত রকমের হাসি ফুটিয়ে চোখ দুটো বন্ধ করে সাফওয়ান বলল, কিন্তু তোরা যা চাইছো আমি বেঁচে থাকতে পাবি না, কারণ আমার মেডিসিন আমার কাছে নেই। সুতরাং আমি এমনিতেও মারা যাব, এবং খুব দ্রুতই। তাই এসব মৃত্যু ঝামেলা সমঝোতা আমার কাছে নিছক কয়েকটা শব্দ ছাড়া আর কিচ্ছু না। মাইকেল আর জর্জ চমকে একে অপরের দিকে তাকালো। ওরা জানে সাফওয়ান একজন কেমিস্ট্রো, কিন্তু ও যে নিজের জন্য কিউর তৈরি করে ফেলেছে বা ফেলতে পারে তা ওরা ভাবেনি। চোখে চোখে দুজনে কথা বলে নিয়ে সাফওয়ানকে আবার বল, আপনি চাইলে মেড আমরা নিয়ে আসার ব্যবস্থা করব। সেটা কোথায় পাওয়া যাবে সেই স্থানের নাম বলে দিলে আমাদের লোকেরা গিয়ে খুঁজে নিয়ে আসবে। দেখুন মিস্টার আহমেদ, আমরা চাই আপনি বেঁচে থাকুন। আপনার মতো একজন হাইব্রিড ক্রিয়েচারকে আমরা কোনো মতেই হারাতে চাই না। কিন্তু সাফওয়ান ওদের কথার কোনো উত্তর দিল না। চোখ বন্ধ করে স্ট্রেচারে শুয়ে রইল। কথা বলে নিজেকে বেঁচে থাকার এনার্জিটুকু নষ্ট করার ইচ্ছে করছে না। মাইকেল আর জর্জ এতক্ষণ বুঝলো যে সাফওয়ানকে এত স্বাস্থ্যকর আর ক্যালসিয়ামযুক্ত খাবার দেওয়ার পরও কেন সাফওয়ানের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে না। কিছুক্ষণ সাফওয়ানের থেকে উত্তরে আসায় দাঁড়িয়ে থেকে যখন সাফওয়ান কোনো হেলদোল দেখলো না, তখন সাফওয়ানকে একা ছেড়ে ওরা বের হয়ে এলো। বেরিয়ে এসে জর্জ মাইকেলকে বলল, ছেলেটা যদি আমাদেরকে ওর কিউরের খোঁজে না দেয় তবে আমাদের হাতে আর কোনো উপায় থাকবে না। হার্ভার্ডের কথা মতোই আমাদের ছেলেটার বিষথলিটা কেটে ফেলতে হবে। জর্জের কথা মাইকেল চিন্তিত ভঙ্গিতে বলল, কিন্তু ওর বিষথলিতে 250 গ্রাম বিষ থাকার কথা ছিল। সেটা এখন রিসিউল হয়ে 170 গ্রামে পরিণত হয়েছে। এটা খুব সম্ভবত হচ্ছে ওর মেডিসিনের অভাবে, আমরা যা ধারণা করছি। আর এইভাবে চলতে থাকলে সেটা আরও কমে যাবে। এই কথাটা হার্ভার্ডকে জানালে কি হবে বুঝতে পারছো? জর্জ হঠাৎ কিছু একটা ভেবে চমকে বলে উঠল, আমরা যদি হার্ভার্ডকে বলি যে সাফওয়ান আহমেদ তৈরি করা মেডিসিনের অভাবে তার বিষথলি শেষ হয়ে গেছে, বিষগুলো বা খুব অল্প পরিমাণে আছে, তবে কি কোনোভাবে সাফওয়ানকে বাঁচানো সম্ভব? মাইকেল কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভেবে বলল, হ্যাঁ, আমরা চেষ্টা করে দেখতে পারি, তবে এতে হিতে বিপরীত হতে পারে। কিন্তু একবার চেষ্টা করে দেখলে ক্ষতি নেই, যা কিছু হতে পারে। জর্জ মাইকেলের কথায় সায় জানালো। তারপর চোখে চোখে নিজেদের উদ্দেশ্যটা পাকাপোক্ত করে ওরা ডিসিশন নিল খুব দ্রুতই হার্ভার্ডের সাথে কথা বলবে। রুমেশা ল্যাবের ভেতর বসে ব্যাগ গোছাচ্ছে, শাফিন দাঁড়িয়ে আছে পাশে।
সকালবেলা গিয়ে রুমেশার কথা মতো নির্দিষ্ট কিছু পোশাক বাড়ি থেকে এনে দিয়েছে ও। তারপর বোরকা পরে রুমেশা সাফিনের সাথে বাজারে গিয়েছে আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে। রুমেশা যে সই সালামত আছে সেটা এখন বাড়ির কেউ জানে না। জানাতে বারণ করেছে রুমেশা। ও এই দেশ ছাড়ার পরই জানাতে বলেছে, নইলে আয়শা বা রুনিয়া কেউই ওকে ছাড়তে চাইবে না। আর এখন এসব ইমোশনালের কোনো জায়গা সময় কিছুই নেই ওর কাছে। ব্যাগের চেন আটকাতে আটকাতে রুমেশা সাফিনকে জিজ্ঞেস করলো, রাফসান ভাইয়া কত দূর? সাফিন উত্তরে বলল, প্রায় চলে এসেছে, আর 10 মিনিটের মাথায় মণিহারা পৌঁছে যাবে বলেছে। এতক্ষণ হয়তো আরও কাছাকাছি চলে এসেছে। তারপর বিছানার উপর এসে বসতে বসতে সাফিন জিজ্ঞেস করলো, এই অল্প কয়টা জিনিসে হবে? একটা ট্রলিও ব্যাগ নিচ্ছ না, শুধু একটা ব্যাকপ্যাক নিচ্ছ। তুমি মেয়ে মানুষ, তোমার জিনিসপত্র বেশি লাগবে, এটাই তো স্বাভাবিক। এখন ভেবে দেখো, ট্রলি ব্যাগ লাগবে বলো, আমি আমারটা তোমাকে দিয়ে দেব। রুমেশা সাফিনের দিকে এক পলক তাকিয়ে আবারও নিজের কাছে মন দিয়ে বলল, লাগবে না, এতেই হবে। আমি ট্যুরে যাচ্ছি না, তাই বেশি জিনিসপত্রের প্রয়োজন নেই। আর এটাই হয়তো তোদের সাথে আমার শেষ দেখা। আর কবে দেখা হবে তোদের সাথে বা আমি দেখা করতে পারবো বলতে পারছি না। হয়তো আর কখনো দেখা হবে না, বা হলেও বহু বছর পর। তবে আমি সেফলি সব কাজ শেষ করে তোদেরকে জানাবো অবশ্যই। সাফিন দীর্ঘশ্বাস ছাড়ল। সবাই ওদেরকে ছেড়ে যাচ্ছে, কেউ থাকছে না। লুকাস নামের অসভ্যটার ওপর খুব রাগ হলো ওর। ওই শয়তানটার জন্য এত কিছু হয়ে গেছে ওদের সাথে, নইলে সব কিছুই ঠিকঠাক থাকতো। ওরাও আগের মতো হেসে খেলে জীবনটা পার করে দিত। কিছুক্ষণ পর সাফিনের ফোনে কল এলো। ও ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রাফসানের নামটা দেখে বলল, ভাইয়া মনিহারে এসে গেছে হয়তো, তুমি এখানেই থাকো, আমি আমার বাইকটা নিয়ে ভাইয়াকে এগিয়ে নিয়ে আসি। রুমাশা ইশারায় সম্মতি জানালো। সাফিন বেরিয়ে গেল ল্যাব থেকে। রুমাশা সব গোছগাছ সেরে নিজেও রেডি হতে শুরু করলো। কালো বোরকার ওপর কালো হিজাব মেকআপ দিয়ে নিজেকে ঢেকে নিল ও। রাফসানের ফ্লাইটের ইমার্জেন্সি টিকিট বুক করেছে আজ ভোরবেলাতেই। রাতে 11টায় ফ্লাইট ওর। রাফসান এসে পৌঁছালে প্রয়োজনীয় কাগজগুলো নিয়ে ও ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। বেশি দেরি হয়ে গেলে ওর সাফনকে হয়তো ও আর জীবিত পাবে না। খানিকক্ষণ পর রাফসানকে নিয়ে ল্যাবের ভেতর ঢুকলো সাফিন। রাফসান ভেতরে ঢুকে দ্রুত পায়ে রুমাশার কাছে এসে বোরকা আবৃত রুমাশাকে নিজের সাথে জড়িয়ে নিল শক্ত করে। অনেকগুলো দিন পর বোনকে কাছে পেয়ে রাফসান বোনের হৃদয়টা জুড়ে গেল। রাফসানের যেন হৃদয়টা জুড়িয়ে গেল। রুমাশা ভাইয়ের বুকের ওপর শান্ত হয়ে পড়ে রইল। কিছুক্ষণ পর রুমাশাকে ছেড়ে দিল রাফসান। তারপর বোরকার ওপর দিয়ে ওর চোখ দুটো দেখার চেষ্টা করলো। তারপর চোয়ালে 2 হাত দিয়ে আগলে নিয়ে বলল, আবার কবে তোর দেখা পাবো জানি না, তুই যে সই সালামত আছিস তাতেই আমি খুশি। ওইখানে পৌঁছে ফোন দিবি। আমরা বা কেউ তোর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব না। আমাকে বা সাফিনকে যে কোনো একজনের কাছেই ফোন দিলেই হবে। আর প্রত্যেক দিন আপডেট জানাবি। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেন তিনি তোদের জীবনের সর্বক্ষেত্রে সফল করেন, আমিন। রুমেশা ওপর নিচে মাথা নাড়িয়ে সায় জানালো। তারপর বলল, বাবা মায়ের খেয়াল রাখো ভাইয়া। আর আমি চলে যাওয়ার পর তাদের জানিয়ে যে আমি ঠিক আছি। তবে কোথায় আছি, কী করছি সে বিষয়ে কাউকে কিছু জানানোর দরকার নেই এখন। আমি আমার কাজে সফল হয়ে তবে তোমাদেরকে জানাবো। আর আমি যদি সফল হতে না পারি তবে হয়তো আর কখনো আমাদের দেখা হবে না। সাফনের সাথে সাথে হয়তো আমাকেও তোমরা হারাবে। তবে আমি সফল হব বলেই আশা রাখছি, বাকিটা আল্লাহর ভরসা। রাফসান আরও একবার রুমাশাকে বুকে টেনে নিল। তারপর নিচে থেকে রুমাশাকে ছাড়িয়ে নিয়ে বোরকার ওপর দিয়ে ওর কপালে চুমু খেলো। রুমাশা রাফসানের থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়ল সাফিনের সাথে। সাফিন রাফসানকে নিয়ে আসার সময় বাড়ির রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা দিয়ে এসেছে। আবারও রুমাশাকে নিয়ে সেই রাস্তা দিয়ে বাইক নিয়ে ছুটল সাফিন। মণিহারে গিয়ে রুমাশাকে ঢাকাগামী বাসে তুলে দিবে ও। বাসে তুলে দেওয়ার পর বাস ছেড়ে দিল। সাফিন থেকে বিদায় নিয়ে রুমাশা চলল একটা কঠিন যুদ্ধের ভেতরে নিজেকে সঁপে দিতে। মাইকেল আর জর্জ গাড়ি করে আবারও ল্যাবে ফিরছে। মুখ ভারী দুজনার, কারণ সত্যি হিতে বিপরীত হয়েছে। হারবার্টকে যখন বলা হয়েছে যে সাফনের শরীরে বিষের পরিমাণ খুব কম, কারণ তার মেডিসিনটা তার সাথে নেই, তখন থেকে হারবার্টে চটে গেছে ভীষণ। এত টাকা খরচ করে এত লোকজন লাগিয়ে সাফনকে খুঁজে এনে কোনো প্রফিট সে পাবে না জানার পর থেকে তার মাথা কাজ করছে না। কিন্তু এত সহজে হার মানবে না হারবার্ট।
সে তখনই মাইকেলকে আর জর্জকে আদেশ করেছে যেভাবেই হোক সাফওয়ানের মেডিসিনের খবর যেন ওরা সাফওয়ানের মুখ থেকে বের করে। আর তারা যদি ব্যর্থ হয় তবে সে নিজে ছেলেদেরকে লাগাবে সাফওয়ানের মুখ থেকে কথা বের করতে। আর তার ছেলেরা যে সাফওয়ানকে কমের উপরে ছেড়ে দেবে না সেটাও সাফ সাফ জানিয়ে দিয়েছে হারবার্ট। ব্যর্থ হয়ে ফিরে এসেছে মাইকেল আর জর্জ। তারা এখন শুধু ভাবছে সাফওয়ানের থেকে কিভাবে মেডিসিনের খোঁজটা বের করা যায়। এই তথ্য জানতে না পারলে তাদের আর রক্ষে থাকবে না, আমও যাবে চালাও যাবে। এদিকে ল্যাবে থাকা সাফওয়ানের শরীর আরও খারাপের দিকে এগোচ্ছে। এখন আর নিজেকে ছাড়ানোর জন্য আগের মতো স্থির হয়ে ছটফট করে না। স্থির হয়ে শুয়ে থাকে সারাদিন, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। ওকে দেখাশোনা করার জন্য নিযুক্ত নার্স মেয়েটি হাজার চেষ্টা করে ওকে কিছু খাওয়াতে পারছে না। চুলদারি সব লম্বা হয়ে বন মানুষের মতো দেখাচ্ছে ওকে। জর্জ কয়েকবার চেষ্টা করেছে সাফওয়ানের চুলদারি কাটার ব্যবস্থা করার, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। সাফওয়ানের চুলদারি কেউ স্পর্শ করতে পারেনি। জর্জ আর মাইকেল ফিরে এলো। ওদের সাথে অন্যান্য ডাক্তার আর গবেষকদের ছোটোখাটো একটা মিটিং হলো সাফওয়ানকে নিয়ে। এরপর মিটিংটা শেষ ওরা সবাই মিলে এলো সাফওয়ানের রুমে। কিন্তু ওদের উপস্থিতিতে সাফওয়ান কোনো নড়াচড়া করল না, আগের মতো করে বিছানায় পড়ে রইল। নার্স মেয়েটা ওদের খবর দিল যে সাফওয়ান গত সকাল থেকে কিচ্ছু খায়নি। অনেক জোর করা সত্ত্বেও সাফওয়ানকে সে কিছুই খাওয়াতে পারেনি। মাইকেল সহ অন্যরা নিজেদের ভেতর কিছু কথা বলে নিল। তারপর মাইকেল ইশারা করলো সবাইকে বাইরে বের হয়ে যেতে। নার্স মেয়েটি সহ অন্যরাও বের হয়ে গেল মাইকেলের ইশারা। মাইকেল পাশ থেকে একটা চেয়ার টেনে নিয়ে স্ট্রেচারের পাশে বসে নরম গলায় বলল, দেখুন সাফওয়ান আহমেদ, আপনি এইভাবে ভেঙে পড়বেন না। আমরা আপনাকে বাঁচিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের পক্ষে যত যা করা সম্ভব সব কিছু করতে আমরা প্রস্তুত আছি। কিন্তু যার জন্য আমরা এত কিছু করছি সে নিজেই যদি আশা হারিয়ে ফেলে তাহলে কিভাবে হবে বলুন? সাফওয়ানও আগের মতো চোখ বন্ধ রেখে ঝাঁঝালো গলায় বলল, আপনার কাছে আমি জ্ঞান চাইনি। আপনি আমাকে ডিস্টার্ব না করলে, আমাকে একা ছেড়ে দিলে আমি বেশি খুশি হব। আর পারলে আমার বাঁধনগুলো খুলে দিয়ে এখান থেকে কেটে পড়ুন। আমি স্বাভাবিকভাবে একটু হাঁটাচলা করতে চাই। মাইকেল চিন্তা করল, সাফওয়ানকে জোর জবরদস্তি করে কিছু হবে না। মেডিসিনের খবরটা জানতে তাকে ধীরে স্থিরভাবে সামনে এগোতে হবে। তাই আর জোর জবরদস্তি না করে কিছুক্ষণ চুপ থেকে সে জোরে হাঁক ছাড়ল, অ্যাশলি। মাইকেলের ডাকে নার্স মেয়েটি রুমের ভিতর এসে মাইকেলের পাশে দাঁড়ালো। আদেশের অপেক্ষায়। মাইকেল তাকে বলল, মিস্টার সাফওয়ান আহমেদের বাঁধনগুলো খুলে দাও। আর সে যদি কোনো ধরনের প্লেজার চায় তবে তাকে কোনো কিছুতে বাধা দিও না। নার্স মেয়েটি মাইকেলের ইশারা বুঝল। তাকে বাইরে থেকে আগেই বলে দেওয়া হয়েছে এই ব্যাপারে। গাঢ় লাল লিপস্টিকে দেওয়া ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল তার। মাইকেল তাকে একবার দেখল। সে মাইকেলকে চোখের ইশারায় আশ্বস্ত করল। কিন্তু তখনই স্ট্রেচারে শুয়ে থাকা সাফওয়ানের চোখ বন্ধ অবস্থায় গমগমে কণ্ঠে বলে উঠল, আমার ওসবে রুচি নেই। আমাকে যেন কেউ কোনোভাবে বিরক্ত না করে, নইলে কিন্তু মোটেও ভালো হবে না। ওপরে পাঠানোর সময় আমি নারী পুরুষ মানি না, কথাটা মাথায় গেঁথে রাখবেন সবাই। নার্স মেয়েটি সাফওয়ানের কথায় কিছুটা ভয় পেল। সে শুনেছে যে সাফওয়ান একজন হিটম্যান, কিন্তু তার মতো সুন্দরীকে সাফওয়ান মারতে পারে বলে তার বিশ্বাস হলো না। তাই নিজেকে ভয়টাকে সে পাশ কাটিয়ে সাফওয়ানের কাছে গিয়ে ওর হাত পায়ের বাঁধনগুলো খুলে দিল। কঙ্কালসার শরীরটা নিয়ে উঠে বসল সাফওয়ান। হাত পায়ে যে জায়গাগুলোতে মেটালিয়াল বন্ধনগুলো ছিল সেই জায়গাগুলোতে ছিলে গেছে। সাফওয়ান এতদিন নিজেকে ছাড়ানোর চেষ্টা করে গিয়েছে। ছিলে যাওয়া জায়গাগুলো অনেকাংশে নতুন চামড়া উঠতে শুরু করেছে। সাফওয়ানকে বিদায় জানিয়ে চলে যাওয়ার জন্য মাইকেল চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, আপনি চাইলে আপনার হেয়ার অ্যান্ড বিয়ার্ডে ট্রিট করার জন্য লোক পাঠাবো। আপনার হ্যান্ডসাম ফেসটা ঠিকভাবে দর্শন হচ্ছে না, তাতে আমি বেশি কষ্ট পাচ্ছি। সাফওয়ান আজ রাজি হলো চুলদারিগুলো ট্রিট করাতে। ও মাইকেলকে ইশারা বলল পাঠাতে। সাফওয়ানের সম্মতি পেয়েই মাইকেল ল্যাব ছেড়ে বাইরে চলে গেল। দরজায় ঠেলে বেরোনোর আগে অ্যাশলি মেয়েটাকে ধৈর্য ধরে আগের ইশারে করল সে। নার্স মেয়েটা আবারও মাইকেলের মাথা নাড়িয়ে আশ্বস্ত করল। মাইকেল ল্যাব থেকে চলে গেল। সাফওয়ানের স্ট্রেচার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর হাত পাগুলো অসার কাটাতে রুমের হাঁটা শুরু করল। নার্স মেয়েটা অশুভের মতো ড্যাব ড্যাব করে চোখ দিয়ে গিলে খাচ্ছে ওকে। সাফওয়ান ধমক দিয়ে বলল, আই নিড সাম প্রাইভেসি, গেট ইউর সেলফ
আউট ফ্রম দিস রুম। মেয়েটা ধমক খেয়ে চুপসে গেল, সাথে সাথে রুম ছেড়ে বের হয়ে গেল। মেয়েটা বেরিয়ে গেলে সাফওয়ান একটু সহজ হলো। ওয়াশরুমে ঢুকে প্রকৃতির কাজগুলো সারল ও। তারপর ওয়াশরুমের আয়নায় নিজেকে একবার দেখে নিল ও। পরনে ওর ল্যাব থেকে দেওয়া একটা সাদা রঙা ট্রাউজার, শরীরের ঊর্ধ্ব অংশ নগ্ন, বুকের পাঁজরগুলো স্পষ্টভাবে দৃশ্যমান। কালো রঙা ঠোঁটো জোড়া শুকিয়ে তার থেকে চামড়া উঠছে। দাড়ি গোফের ঠেলায় সে ঠোঁটো জোড়া দেখা যাচ্ছে না। মাথায় চুলগুলো ঘাড় ছুঁই ছুঁই, সেগুলো জট পাকিয়ে গেছে বেশ খানিকটা। নিজেকে পর্যবেক্ষণ করতে করতে রুমের দরজাটায় ঠোকা পড়ল। সাফওয়ান ওয়াশরুম থেকে বের হয়ে এলো। বাইরে নক দেওয়ার মানুষটাকে উদ্দেশ্য করে ভেতরে আসতে বলল ও। ওর অনুমতি পেয়ে ভেতরে ঢুকলো একটা ছেলে, তার হাতে একটা বক্স। ছেলেটার পেছন পেছন অ্যাশলি মেয়েটা ছাড়াও আর কয়েকজন মেয়ে নার্স ঢুকলো। অ্যাশলি মূলত সাফওয়ানকে দেখাশোনার দায়িত্বে আছে, আর ওর অন্য ফ্রেন্ডের নাচগুলো এতদিন অ্যাশলির মুখে সাফওয়ানের কথা শুনে শুনে কৌতূহলবশত সাফওয়ানকে দেখতে এসেছে, যদিও তার জন্য মাইকেলের কাছে খুব কাকুতি মিনতি করা লেগেছে। তারপর অনুমতি পেয়েছে ওরা। বক্স হাতে নেওয়ার ছেলেটা এসে সাফওয়ানকে বলল যে সে সাফওয়ানের হেয়ার ট্রিম করতে এসেছে। সাফওয়ান ছেলেটার দিকে তাকিয়ে ওকে এগিয়ে আসতে বলল, আর তারপর তাকালো ছেলেটার পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েগুলোর দিকে। সাফওয়ানের চোখে মেয়েগুলোর দৃষ্টি পড়তেই মেয়েগুলো অদ্ভুতভাবে মুচকি হাসলো, কিন্তু সাফওয়ানের কড়া চাহনিতে ওরা দ্রুত পায়ে আবারও যেভাবে এসেছিল সেভাবেই বের হয়ে গেল। দীর্ঘ 21 ঘন্টা ফ্লাইটের পর দুপুরে কিছুক্ষণ আগে আমেরিকার বস্টন শহরে বস্টন লোগো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে নামল রুমাইশা। পরনে ওর ছাইরাঙা ট্রাউজার, সাথে সাদা রাঙা লং স্লিভ শার্ট। ঢোলা ঢোলা শার্টটাতে রুমাইশার দৈহিক সৌন্দর্য পুরোপুরি আড়াল হয়ে আছে। মাথার ওর সানক্যাপ দেওয়া, ঘাড় বাবরি চুলগুলো নিম্ন অংশ ক্যাপের নিচ দিয়ে বের হয়ে আছে। পায়ে একজোড়া সাদা আর গোলাপি মিশ্রণের লাইটওয়েট শু। মুখে কালো রঙা মাস্ক পরে পিঠে ব্যাকপ্যাকে নিয়ে বের হয়ে এলো ও এয়ারপোর্টের থেকে। কিছু দূর সামনে যাওয়ার পরই ও দেখলো বড় বড় করে লেখা আর কাদের একটা কাগজ উঁচু করে ধরে দাঁড়িয়ে আছে একজন পুরুষ। 30-এর ওপরে বয়স হবে তার। তার পাশে দাঁড়িয়ে আছে একটা প্রায় 25 বছর বয়সী মেয়ে। রুমাইশা এগিয়ে গেল ওদের দিকে। তারপর ওদের কাছে পৌঁছে ছেলেটার উদ্দেশ্যে ইংরেজিতে বলল, আমি রুমাইশা কাদের, আপনি নিশ্চিত জেনাস অ্যান্ডারসন? জেনাস ছেলেটার মুখ খানিকটা হাসি হাসি হয়ে গেল। ও অবাক হয়ে বলল, আরে তুমি তো পিচ্ছি মেয়ে, তোমার সাথে এতদিন কথা বলে আমি বুঝতেই যে পারিনি তুমি এতটা ছোট হবে। সাফওয়ান আহমেদ এমন বুড়ো হয়ে তোমার মতো একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছে, শেষমেশ ও পেডও হয়ে গেল। জেনাসের এমন রসিকতায় রুমাইশার পছন্দ হলো না। যেখানে জেনাসের বাচ্চা, জেনাস নিজে 25 বছর বয়সী মেয়েকে বিয়ে করেছে সাফওয়ানের বয়সী হয়ে, সেখানে সাফওয়ানকে পেডও বলল। আর রুমাইশা কি এত ছোট? জেনাসের বউরে থেকে হয়তো বছর 3 ছোট হবে। রুমাইশাকে নিজের কথায় হাসতে না দেখে জেনাস একটু দমে গেল। তারপর ওয়াক ওয়ার্ডেন্স কাটাতে পাশে দাঁড়িয়ে মেয়েটিকে দেখিয়ে বলল, মিট মাই ওয়াইফ সেরোনা অ্যান্ডারসন। তোমার আসার কথা শুনে সবথেকে বেশি এক্সাইটেড হয়েছে সে। সেরোনা এগিয়ে এসে রুমাইশাকে হাক করল। এরপর প্রাথমিক কুলাস বিনিময়ের পর রুমাইশার জেনাসের সেরোনার সাথে তাদের বাসার উদ্দেশ্যে রওনা হলো। বেশ বড় পরিসরের দোতলায় একটা বাসায় থাকে জেনাস আর সেরোনা। জেনাস সিঙ্গাপুরিয়ান কিন্তু সেরোনা আমেরিকান। দুজনে লাভ ম্যারেজ। বিয়ে যদি বেশি দিন হয়নি, 4 কি 5 মাসের মতো হয়েছে। বাড়ির গেটে দিয়ে ভেতরে ঢুকলো ওরা। এরপর গাড়ি থেকে নেমে পড়ল রুমাইশা আর সেরোনা। জেনাস গাড়িটা গ্যারেজে রাখতে গেল, আর সেরোনা রুমাইশাকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। তারপর রুমাইশাকে ওর জন্য বর্ধাকৃত রুমটা দেখিয়ে ফ্রেশ হতে বলল। দুপুরে খাবার সময় সেরোনাকে ডাকতে গেল রুমাইশাকে। রুমাইশা ফ্রেশ হয়ে এসেই ঘুমিয়ে পড়েছিল। দীর্ঘ ফ্লাইটের কারণে শরীরে ওর ক্লান্ত। প্লেনের ভিতর ভালোভাবে ঘুমাতে পারেনি, এখন সেটাই কিছু অংশ পুষিয়ে নিচ্ছে ও। সেরোনা ডাকার পর রুমাইশা উঠে হাত মুখ ধুয়ে খেতে এলো। চেয়ার টেনে টেবিলে বসতেই ও জিনাসের উদ্দেশ্যে বলল, আমি আজ রাতেই সাফওয়ানের সাথে দেখা করতে চাই। আপনার কিছু করা লাগবে না, শুধু সাফওয়ান যেখানে আছে সেখানে আমাকে একটু কষ্ট করে পৌঁছে দেবেন, আর সেই জায়গাটা একটা ম্যাপ আমাকে দিবেন, যেন সাফওয়ানকে খুঁজে পেতে আমার অসুবিধা না হয়। জিনাস খাওয়া শুরু করতে করতে বলল,
ম্যাপের ব্যবস্থা আমি করে রেখেছি, কিন্তু তাতে একটা সমস্যা আছে। সাফওয়ানের দেওয়া তথ্য মতো ওকে কোনো সিক্রেট রুমে রাখা আছে, যার কোনো চিহ্ন আমি ম্যাপের ভেতর খুঁজে পাইনি। তাই ওকে আসলেই কোথায় রাখা আছে সেটা তোমাকে নিজে নিজে মাথায় খাটিয়ে বের করতে হবে, এবং ভুল করলে ধরা পড়ে যাবে। যদি ধরা পড়ো তো তোমার সাথে কি হবে সেটা আর বলার অপেক্ষা রাখলো না। এইখানে সিকিউরিটি খুব কড়া, তাই ভেতরে ঢুকতে হবে খুব সাবধানে। আর লেজার দেওয়ার স্পটগুলো ম্যাপে আমি মার্ক করে দিয়েছি। ভুলেও লেজারের সাথে নিজের শরীরে একটা পশমও স্পর্শ করা যাবে না। টার্চ লাগলেই সাইরেন বেজে উঠবে, আর সাথে সাথে সবাই সজাগ হয়ে যাবে। রুমেশে মনোযোগ দিয়েও শুনল জেনাসের কথাগুলো। খাওয়া শেষ করে হারবার্টের ল্যাবের বিল্ডিং সম্পর্কে যতখানি পারা যায় ধারণা নিল ও। এরপর জেনাসের সাথে বসে নিজের অভিযান নিয়ে বেশ কিছুক্ষণ সলাপরামর্শ করে নিজেও প্রস্তুত করল নিজেকে সাফনের কাছে যাওয়ার জন্য। রাতের বেলা সাফন স্ট্রেচারে বালিশে হেলান দিয়ে বসে বই পড়েছিল। চুলদাড়িগুলো ট্রিম করার পর থেকে ওকে অসম্ভব রকমের সুন্দর লাগছে। বুনো বুনো ভাবটা কেটে গেছে একদম। আজ বেশ ভালোভাবে শরীরটা রোগে রোগে গোসল দিয়েছে ও। প্রচুর ময়লা জমেছিল গায়ে, সেগুলো সব শাওয়ার গ্লাভস দিয়ে উঠিয়েছে। গোসলের পরে থেকে খুব ফ্রেশ লাগছে ওর। মনটা একটু ফুরফুরে লাগছে। ওকে এখানে এরা অকারণে কেন এখনো আটকে রেখেছে সেটা ওর মাথায় আসছে না। ওর ভিনামের লেভেল অনেক নিচে নেমে গেছে, সেটা জানা সত্ত্বেও এরা ওকে ছাড়ছে না। সময় কাটছিল না ওর। বারবার শুধু রুমের কথা মনে পড়ছিল, তাই রুমে রাখা আলমারির ভেতরে পাওয়া একটা বই নিয়ে পড়তে শুরু করেছে ও। কিছুক্ষণ পর রুমের দরজায় দিয়ে অ্যাশলির নামের মেয়েটা ঢুকলো। সাফান সেদিকে তাকিয়ে সাথে সাথে আবারও চোখ ফিরিয়ে নিল। মেয়েটার ড্রেস সেন্স খুবই বাজে। অল টাইম ছোট ছোট পোশাক পরে ক্লিভেজের বেশ খানিকটা শো করে ঘুরে বেড়ায় অসভ্য মেয়েটা। আর আজ কয়েকদিন ধরে সাফানের আশেপাশে একটু বেশি খোলামেলাভাবে ঘুরঘুর করছে মেয়েটা। সাফান অনেকবার মাইকেলকে বলা সত্ত্বেও মেয়েটাকে চেঞ্জ করেনি মাইকেল। তার ধারণা সাফান প্লেজার পেলে হয়তো মন নরম করে মেডিসিনের কথাটা বলে দিবে। কিন্তু আজ সাফানকে দেখে অ্যাশলি মেয়েটার চোয়াল নেমে গেল। ওই জঙ্গলের মতো গোফদারি আড়ালে যে এমন অসম্ভব সুন্দর সুনিপুর কাঠামোর পুরুষের চোয়াল লুকিয়ে থাকতে পারে তা সে কল্পনাতেও ভাবেনি। অবাক হয়ে এগিয়ে এলো সাফানের দিকে। মুখটা ওর কিঞ্চিত হা হয়ে আছে। সাফানের একদম কাছে এসে দাঁড়িয়ে শরীরটা দুলে মোহনীয় কণ্ঠে বলে উঠল, আপনার রাতের খাবার দিব? সাফান চোখ মুখে বিরক্তি দেখা দিল। বুড়ো দুটো কুঞ্চিত হয়ে গেল ওর। বইয়ের দিকে চোখ রেখে ছোট করে উত্তর দিল, জি দিন। মেয়েটা উত্তর পাওয়ার পর সাফানের পাশ থেকে সরল না, সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। সাফানে অস্বস্তি হচ্ছে। মেয়েটা নিজের শৌরুল বক্ষ সাফানের চেহারায় সোজাসুজি রেখে দাঁড়িয়ে আছে, সাফানের মনোযোগ আকর্ষণের আশায়। সাফান সোজা হয়ে বালিশের ঠ্যাস দিয়ে বসে ছিল কতক্ষণ, কিন্তু মেয়েটার এমন বেহায়াপনার জন্য মেয়েটা যেদিকে আছে তার উল্টো দিকে মুখ ফিরিয়ে কাঁধ হয়ে শুয়ে আবারও বই পড়ায় মনোযোগ দিল। কিন্তু মেয়েটা গেল না। ধীরে ধীরে মেয়েটা নিজেও স্ট্রেচারের ওপর উঠে বসল। মেয়েটা স্ট্রেচারে উঠে বসেছে টের পেতে সাথে সাথেই সাফান ঘুরে বসল। কিন্তু মেয়েটাকে কিছু বলার আগেই মেয়েটা সাফানের চোয়াল স্পর্শ করে ওর ঠোঁটের উদ্দেশ্যে মুখ বাড়ালো। ব্যাপারটা টের পাওয়ার মাত্রই সাফান এক ঝটকায় মেয়েটাকে দূরে সরিয়ে দিল। তারপর নিজে বাম হাতটা দিয়ে স্ট্রেচারের ওপর রাখা বালিশটা ধরে মেয়েটার গায়ে ঠেকিয়ে বালিশের ওপর দিয়ে ধাক্কা দিল একটা। মেয়েটা ধাক্কা খেয়ে স্ট্রেচারের ওপর থেকে দম করে মেঝেতে পড়ে গেল। মাথায় আঘাত পেয়ে মেয়েটা আর্তনাদ করে উঠল। সাফান রক্তচক্ষু নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে বজ্রকণ্ঠে বলে উঠল, নেক্সট টাইম এমন দুঃসাহস দেখালে আর ধাক্কা দিয়ে ফেলবো না, সোজা উপরে পাঠিয়ে দেবো। এইটা আপনার লাস্ট ওয়ার্নিং। এরপর আমার সাথে কোনো অসভ্যতামি করতে এলে আর জানে বেঁচে ফিরবেন না, কথাটা মনে রাখবেন। মেয়েটা অসহায় চোখে তাকালো একবার সাফানের দিকে। ডান হাতটা ওর এখনও নিজের মাথার নিচে আঘাত পাওয়ার স্থানে। তাড়াতাড়ি করে মেয়েটা মেঝে থেকে উঠে বসলো। তারপর অশ্রুসিক্ত চোখ নিয়ে বের হয়ে গেল রুম থেকে। সাফানের মেজাজটা খারাপ হয়ে গেল। মেয়েটা চলে যেতেই বেড থেকে উঠে গিয়ে রুমের দরজাটা ভেতর থেকে লক করে দিল ও। এরপর আবার বেডের কাছে ফিরে এসে মেজাজ হারিয়ে যে বইটা পড়েছিল এতক্ষণ সেটা দুহাত দিয়ে ছিঁড়ে কুটি কুটি করে ফেলল। রাগের চোটে ঘন ঘন নিঃশ্বাস পড়ছে ওর। ইচ্ছে করছে সব কিছু ভেঙে গুঁড়িয়ে দিতে।
পেয়েছে কি এরা সব, যা ইচ্ছা করবে ওর সাথে। আর এখন কি না কোথাকার কোন অশুভ মেয়েকে লেলিয়ে দিয়েছে ওর পেছনে। সময় নিয়ে নিজেকে ঠান্ডা করলো, গরম মাথাটা ঠান্ডা করলো সাফওয়ান। নেহাত মেয়েটার এদের কর্মচারী, নইলে আজ মেয়েটাকে উপরে পাঠিয়ে দিত একদম। মাথা কিছুক্ষণ ঠান্ডা হলো, স্থির হয়ে বসলো ও চেয়ারের উপরে। তারপর টেবিলের ওপরে 2 হাত কোনোয় ঠেকিয়ে 2 হাত দিয়ে মাথায় চুলগুলো মুঠি করে ধরল। অসহ্য লাগছে ওর সব কিছু। এমন সময় দরজায় নক পড়ল রুমের, কিন্তু এতে সাফওয়ানের সামান্য ঠান্ডা হওয়া মাথাটা আবার গরম হয়ে গেল। নক পড়া সত্ত্বেও দরজা খুলল না ও। আগের মতো করে বসে রইল চেয়ারে। কিন্তু পর মুহূর্তে আবারও নক পড়ল দরজায়, আগের থেকে জোরে। এবার সাফওয়ান উঠল। মনে মনে ভেবে নিল, দরজার ওপাশে মানুষটা যদি ওই অসভ্য অ্যাশলি মেয়েটা হয়, তাহলে আর দ্বিতীয়বার ভাববে না ও। একবারই ভাবলীলা সঙ্গ করে দিবে। চরম বিরক্তি নিয়ে দরজার কাছে গিয়ে লকটা খুলল। দরজাটা টেনে খুলল ও, আর খুলতেই শক খেয়ে গেল সাফওয়ান। দরজাটা খুলতেই সারা শরীরে কালো পোশাকে আবৃত কেউ একজন ঝাঁপিয়ে পড়ল ওর বুকে। থতমত খেয়ে গেল সাফওয়ান। টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিল। তাড়াতাড়ি দরজার হাতল ধরে নিজেকে পড়ে যাওয়ার থেকে বাঁচালো ও। কিন্তু মুহূর্তেই ওর ওপর ঝাঁপিয়ে পড়া মানুষটার স্পর্শ চিনতে পারল সাফওয়ান। সাথে সাথেই দরজাটা লক করে দিয়ে সেই মানুষটাকে বাচ্চাদের মতো করে ওরে তুলে নিল ও। তারপর সর্বশক্তি দিয়ে নিজের বুকের সাথে তাকে মিশিয়ে নিয়ে তার গলায় মুখ ডুবালো সাফওয়ান। ওর মুখ থেকে শুধু অস্পষ্ট স্বরে বের হতে লাগলো, রিমু, আমার প্রাণের রিমু। 2 পা দিয়ে সাফওয়ানের কোমরটা আঁকড়ে ধরে 2 হাতে সাফওয়ানের কাঁধের ওপর মুখ রেখে সাফওয়ানের শরীরের সাথে লেগে ফুপিয়ে কেঁদে চলেছে রুমাইশা। কাঁদতে কাঁদতেই ও বলে উঠল, আমাকে ক্ষমা করে দেবেন, আপনাকে ভুল বুঝেছি আমি আর কখনই আপনাকে ছেড়ে কোথাও যাব না। হাজার ভুল বুঝাবুঝি, রাগারাগি, মারামারি, কাটাকাটি যাই হয়ে যাক না কেন, আপনাকে আর কখনই চোখের আড়াল হতে দিব না আমি। আই অ্যাম সরি। এমনটা আমার কখনোই করা উচিত হয়নি, এমনটা আর কখনোই হবে না। কেউ আর আপনাকে আমার থেকে এইভাবে কেড়ে নিতে পারবে না। সাফওয়ানের হৃদয়টা যেন জুড়ে গেল রুমাইশার নিজের এত কাছে পেয়ে। নিজের দুর্বল শরীরটা নিয়ে কতক্ষণ সাফওয়ান ও রিমুকে ওইভাবে কোলে নিয়ে জড়িয়ে ধরে ঘরমড়ি হাঁটাহাঁটি করলো তার হিসাব নেই। অনেকক্ষণ পর রিমুকে ও নিজের কোল থেকে নামিয়ে স্ট্রেচারে বসিয়ে দিল। আর এরপর রুমাইশাকে আবৃত করে রাখা কালো পোশাকটা অনাবৃত করে রুমাইশার চোখ মুখ থেকে সমস্ত পর্দা সরিয়ে দিল ও। প্রাণ ভরে দেখতে থাকলো ও আর রিমুকে। এই জলজলা চোখদ্বয়, ওই তীক্ষ্ণ ভ্রু জোড়া, ফুলে থাকা খয়েরি আর কালো মিশ্রিত ঠোঁট জোড়া, গোলমূলক গাল ফোলাটা, তার জায়গায় তীক্ষ্ণ চোয়াল, সব কিছু। কিন্তু তখনই রুমাইশার চুলের দিকে নজর গেল সাফওয়ানের। ব্যথিত দৃষ্টিতে ও রুমাইশার দিকে বুড়ো কুচিত করে তাকিয়ে রুমাইশার ঘাড়ের কাছে পড়া চুলগুলো নিজের হাত দিয়ে স্পর্শ করল। তারপর বলে উঠল, তোর এত লম্বা চুল কই গেল? আমার সাদের চুলগুলো কই রিমু? তারপর রিমুর উত্তরের অপেক্ষা না করে ওর চোয়ালদয় নিজের বড় বড় থাবার ভেতর নিয়ে জিজ্ঞেস করল, আর চোখ মুখের একই ঘাল হয়েছে, এত শুকিয়ে গেছিস কীভাবে? চোয়ালের মাংস কোথায় গেল? এখন আমি কিভাবে চোয়াল দুটো ধরে টানবো? রুমাইশা কান্না জোরে কথা বলতে পারছে না, হিচকে উঠে গেছে ওর। 2 চোখ ভরে শুধু সাফওয়ানকে দেখছে ও। সাফওয়ানের ওই কঙ্কালসার শরীরটার দিকে তাকানো যাচ্ছে না, হাড়গুলো যেন চামড়া ভেদ করে বেরিয়ে আসতে চাইছে। ওই বিশাল শরীরটা যা রুমাইশা নিজে 2 হাত দিয়ে জড়িয়ে নেওয়ার সময় অনেক চেষ্টা করে সাফওয়ানের পিঠের মধ্যে ভাগে আশেপাশে পৌঁছাতে পারতো না, সে শরীরটা যেন এখন রুমাইশা জড়িয়ে নেওয়ার পরও খালি জায়গা রেখে দেবে। রুমাইশা হিচকে তুলতে তুলতে কোনো রকমের সাফওয়ানকে বলল, আপনি একটু আমার কাছে আসুন। রুমাইশা বলতে দেরি, কিন্তু সাফওয়ানের ওর কাছে যেতে দেরি হলো না। ঝড়ের গতিতে ও রুমাইশাকে স্ট্রেচারের বালিশের ওপর শুইয়ে দিয়ে নিজের স্ট্রেচারের ওপর উঠে রুমাইশার বুকের উপর মাথা রেখে 2 হাত ওর কোমরটা জড়িয়ে নিল। রুমাইশা সাফওয়ানকে 2 হাতে আগলে নিয়ে নিজের সাথে শক্ত করে চেপে ধরল। নিজে মাথাটা বালিশের ওপর থেকে উঁচু করে ও বুকের ওপর থাকা সাফওয়ানের চুলের ওপর দিয়ে ওর মাথায় চুমু খেলো। সাফওয়ান আরও জোরে জোরে ধরল ওকে। এতগুলো দিন পর ও ওর রিমুকে কাছে পেয়েছে। ওর চোখ দুটো আর যেন কোনো বাধা মানতে চাইল না। নিঃশব্দে কেঁদে চলল ও, চোখ থেকে পানি নহর বয়ে যাচ্ছে ওর। রুমাইশার বুকের ভেতর মুখ লুকিয়ে সাফওয়ান অভিমানের সুরে ওকে জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলে তুই সেদিন আমাকে ফেলে?
তোকে কত খুঁজেছি আমি, রাত দিন 24টা ঘন্টা তোকে খুঁজেছি আমি, একটা জায়গাও বাদ দিইনি, যত জায়গায় সম্ভব সবখানে খুঁজেছি, কিন্তু তোকে কোথাও খুঁজে পাইনি আমি, কোথাও না। হ্যাঁ, আমার ভুল ছিল যে আমি তোকে কিছু জানাইনি। আমি চাইনি তুই এইসব নিয়ে আমাদের মধ্যে কোনো ঝামেলার সৃষ্টি কর, আমাদের জন্য চিন্তা করে তোর মাথায় চাপ দিস, মনটা খারাপ করে থাকিস। তাই বারবার সমস্ত ডিস্টার্বিং থিং থেকে তোকে দূরে রাখার চেষ্টা করেছি আমি। তাই বলে তুই আমাকে এইভাবে ছেড়ে চলে যাবি? তোর কি একবারও মনে হলো না যে সেই মানুষটা কিভাবে থাকবে যে তোকে ছাড়া এক মুঠো ভাতও খায় না, এক ফোঁটা ঘুমাতে পারে না? এমনটা কিভাবে করতে পারলি তুই? এত পাষাণ তুই কিভাবে হইলি রিমু? রুমাসে ঢুকরে কেঁদে উঠল আবার। সাফনের চুলের ওপর আবারও একটা চুমু বসে দিয়ে সাফনের ট্রিম করা কোচা কোচা দাড়িওয়ালা চল ওর হাত দিয়ে স্পর্শ করে বুলিয়ে দিতে দিতে বলল, ক্ষমা করে দিন আমাকে, এমনটা হবে না আর কখনো। আপনাকে ছেড়ে আর কখনোই কোথাও যাব না আমি, কসম করে বলছি আপনাকে, আপনাকে বাকিটা জীবন নিজের সাথে বেঁধে রাখবো আমি। সাফওয়ানের রুমাসের বুক থেকে মাথা ওঠানো, এরপর রুমাসের সমস্ত মুখে চুমুক খেতে খেতে অস্থির হয়ে ওকে দেখতে লাগলো। কিন্তু এরপর রুমাসের ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে গেলেই রুমাসা কান্না জড়ানো গলাতেই বলে উঠল, ইস, দাঁত ব্রাশ করেননি কতকাল? সাফান বেকুব বনে গিয়ে গোমরা মুখে বলল, 5 দিন। রুমাসা সাফানের মুখখানা নিজের ডান হাতটা দিয়ে নিজের দিক থেকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে আগের মতো করে বলে উঠল, ছি ছি ছি, সরুন, আপনাকে আমি চুমু খাবো না। সাফানের মুখটা যেভাবে রিমু সরিয়ে দিয়েছিল ঠিক সেভাবেই, সেই অ্যাঙ্গেলের সাথে সাথেই সাফন আবারও নিজের মুখখানা রুমাসের দিকে ঘুরিয়ে বলল, আমি দাঁত ব্রাশ করিনি বলে তুই আমাকে চুমু খাবি না? এই তো স্বামী ভক্তি। রুমাসে কান্না বাদ দিয়ে তেতে উঠে বলল, মোটেও আমার স্বামী ভক্তি নিয়ে প্রশ্ন তুলবেন না, আপনার জন্য আমি বাংলাদেশ থেকে নিজে কথাটা শেষ করতে পারল না রুমাইশা, তার আগেই সাফন আর মুখ বন্ধ করে দিল। আর তারপর এতদিনের বিচ্ছেদের কারণে তাদের ভাটা পড়া সম্পর্কটা ঠিক করে নিল। সমস্ত ভুল বোঝাবুঝি অবসান ঘটিয়ে রুমাইশাকে আদর আদরে ভরিয়ে দিল সাফওয়ান। মরুভূমির বুকে হেঁটে চলা ক্লান্ত তৃষ্ণার্তক পথিক যেভাবে হঠাৎ পাওয়া ঠান্ডা শীতল পানির অকণ্ঠে ভরে পান করে, ঠিক সেভাবেই রুমাইশা থেকে ও সমস্ত মিষ্টিটুকু শুষে নিল সাফওয়ান। রাত প্রায় 2টা। সাফওয়ানের নগ্ন বুকে মাথা রেখে শুয়ে আছে রুমাইশা, আর ডান হাতটা ভাঁজ করে নিজের মাথা নিচে দিয়ে বাম হাতটা রুমাইশাকে জড়িয়ে ধরে শুয়ে আছে সাফওয়ান। এতক্ষণ ধরে অনেক অনেক গল্প করেছে ওরা, দুজনে মিলে সেই হাসাহাসি খুনসুটি হাতাহাতি করে রুমটাকে মাতিয়ে ফেলেছে। পিলো ফাইট করে বালিশগুলো সব ছিঁড়ে ছুঁড়ে ফেলেছে। বালিশের ভেতর থাকা পালকগুলো ঘরময় ছড়িয়ে ছিটিয়ে আছে। বিছানার চাদরটা অবহেলিত পড়ে আছে মেঝের এক কোণে। স্ট্রেচারটা নিজের জায়গা থেকে সরে গেছে প্রায় 1/2 ফিট। ফকফকা রুমটা এখন যেন পাগলখানায় পরিণত হয়েছে। সেই থেকে ওরা ওদের বিচ্ছেদের সময়টাতে কী কী করেছে সব একে একে শেয়ার করেছে একে অপরের সাথে। রুমাইশা সেদিন পালিয়ে কোথায় গিয়েছিল, সাফন ওকে কীভাবে খুঁজেছে, রুমাইশা কীভাবে লুকিয়ে ব্যাপারগুলো জেনেছে, সাফনকে খবর দিতে এসেছিল, সাফনকে লুকাস কীভাবে এখানে নিয়েছে, এর সাথে কি করেছে, কিভাবে সাফন জোনাসের সাথে যোগাযোগ করলো, এরপর জোনাস কীভাবে রুমাইশার সাথে যোগাযোগ করে সাফনের ব্যাপারে টু দ্য পয়েন্টে সব খবর জানালো। রুমিকে এতদিন ধরে জোনাসের পরামর্শ অনুযায়ী কীভাবে রিমু হার্ভার্ডের হাত থেকে সাফনকে ছাড়ানোর জন্য নিজেকে প্রস্তুত করলো। ফ্লুইডের প্রভাবে ওর শরীরের সমস্ত হিডেন ক্যারেক্টারিস্টিকগুলো ও কীভাবে আস্তে আস্তে আবিষ্কার করলো, কীভাবে নিজেকে এতদিন ট্রেন করলো, চুলগুলো ক্যান কেটে ফেলেছে। একে একে সব বিস্তারিত বলল রুমাইশা সাফনকে, আর সাফন বলল রুমাইশাকে। অদ্ভুতভাবে সাফনের শরীরটা অনেকখানি ঠিক হয়ে গেছে এই অল্প সময়ের ভেতরেই। ওর স্বাস্থ্য অনেকখানি ভালো দেখাচ্ছে আগের থেকে। বুকের পাঁজরে সেই হাড় লিকলিকে অবস্থাটা অনেকাংশেই ঢেকে গেছে। মুখে সেই বেরিয়ে যাওয়া চোয়ালের হাড়গুলো এখন মাংসে ঢেকে গিয়েছে, অসম্ভব সুন্দর দেখাচ্ছে ওকে। শরীরের সমস্ত পেশিগুলো আবারও আগের মতো ফুলতে শুরু করেছে। এত অল্প সময়ের ভেতর এত বিশাল পরিবর্তন দেখে দুজনে অবাক হয়েছে ওরা। রুমাইশা এখন সাফনকে বুড়ি দাদের গল্প বলছে। বুড়ি কীভাবে ওর ঘাড়ে জিন লেগেছিল ভেবে রাত দিন 24 ঘন্টা হাই হাই করতো আর ওকে ঝাড়ফুঁক করতো। বলতো, সে আনামে বনে বাদরে ঘুরে বেড়াস, লম্বা চুল দেখা কোন লুইসা জিন বেড়ায় পেছনে লাগছে, এইবার রাতের বেলা একা পাইয়া বাসা দিয়ে যাবে।
ইভেন জিন কিভাবে ওর সাথে কী কী করবে সব বিস্তারিত বর্ণনা করতেন তিনি। রুমাশা শেষমেশ অতিষ্ঠ হয়ে একদিন জিজ্ঞেস করেছিল, দাদি তোমার সাথেও কি জিন রাতের বেলাতে এই সমস্ত করে এসেছে? তুমি এত গভীর বিষয় কিভাবে জানলে? তখন বুড়ি দাদি বলেছিলেন জিন নাকি ওনার কোন বান্ধবীর উপর ভর করেছিল। সেই বান্ধবীর সাথে জিন কী কী করে সেসব নাকি দাদি সহ তার আর কিছু বান্ধবী লুকিয়ে লুকিয়ে দেখতে যেতেন জানালার ফাঁক দিয়ে। ইভেন জিনে ইয়েটাও নাকি দাদি দেখেছেন। সব শুনে রুমাইশা বলে, ছি ছি দাদি, তুমি তো লোক ভালো না, লোকের ঘরে উকি দিয়ে লুকিয়ে লুকিয়ে এসব দেখছো। বুড়ি দাদের গল্প শুনে সাফান হেসে কুটি কুটি হলো। রুমাইশাও খিলখিল করে হাসলো। ওর সাথে দুজন শোয়া থেকে উঠে বসলো। হাসাহাসি এক পর্যায়ে রুমাইশা হঠাৎ করে বলে উঠল, আপনার রত্তুর রায়ের গাওয়া রবি দাদুরের গানের কথা মনে আছে? শুনেছেন? সাফান কিছুক্ষণ চোখ মুখ কুচকে মাথা চুলকে মনে করার চেষ্টা করলো। তারপর ওর মনে পড়তেই ও গেয়ে উঠল, যেতে যেতে পথে পূর্ণিমার রাতে চাঁদ উঠেছিল গগনে। সাফানের গেয়ে উঠতে দেখে রুমাইশা হেসে উঠল। নিজেও সাফানের সাথে গলা মিলিয়ে বলে উঠল, হেই হেই, যেতে যেতে পথে পূর্ণিমার রাতে চাঁদ উঠেছিল গগনে। সাফান এবার অদ্ভুত হাস্যকর ভঙ্গিতে চোখ মুখ কুচকে রুমাইশার দিকে তাকিয়ে গেয়ে উঠল, দেখা হয়েছিল তোমার আমার কি জানি কি মহালগনে, শালা চাঁদ উঠেছিল গগনে। রুমাইশা ওর মুখে চেপে ধরে গান বন্ধ করে দিয়ে বলল, থাক থাক, হয়েছে, আর গাইতে হবে না। সাফান ওর দিকে ছোট ছোট করে তাকিয়ে গানের বাকি লাইনটা ঠোঁট বন্ধ করে গুনগুনে শেষ করলো। রুমাইশা দাঁত কেলেই খিলখিল করে হেসে উঠল। ওর হাসি শুনে সাফান রিমোর ঘাড় ছোঁয়া ববকাটা চুলগুলো হাতের মুঠো নিয়ে টান দিয়ে ওর মাথাটাকে টেনে নিচের দিকে আনতে আনতে বলল, খাচ্ছর ছিমড়ি, দাঁত কালানো হচ্ছে? বলেই ওর কান একটা কামড় দিল। রুমাইশা উই মা বলে উচ্চস্বরে হেসে উঠল। সাফান ওর চুল ছেড়ে দিয়ে বলল, নেহাতে রুমটা সানপ্রুফড, নইলে তোর এই পেতনি হাসি শুনে এখানে গার্ডগুলো সব লেগে যেত আমাদের পিছনে, খুঁজতে শুরু করতে আমাদের। রুমাইশা তেতে উঠে কিছু একটা বলতে নিবে তখনই দরজায় নক পড়ল। থতমত খেলো ওরা দুইজন। পালানোর তেমন কোনো জায়গা না থাকায় সাফান দ্রুত পায়ে স্ট্রেচার থেকে নেমে দাঁড়িয়ে নিচে থেকে সাদা রঙা পাতলা বিছানার চাদরটা উঠে রুমাইশাকে ইশারা করলো গুটিসুটি মেরে শোয়ার জন্য। তারপর বিছানার চাদরটা দিয়ে রুমাইশাকে ঢেকে দিল ও। ইতিমধ্যে আরও একবার নক পড়ল। সাফান নিজেকে স্বাভাবিক করে এগিয়ে গিয়ে দরজাটা খুলল। অ্যাশলি মেয়েটা এসেছে আবারও। খোলা চুল, কালো রঙা শর্ট স্কার্টার সাথে গাঢ় খয়েরি রঙা একটা সেমিজ পরে আছে সে। অন্তর্বাসের বালাই নেই। সেমিজের ওপর দিয়ে শরীরের ভাঁজগুলো দৃশ্যমান হয়ে আছে। হাতে ওর খাবারের ট্রে। সাফান ওর থেকে দ্রুত চোখ ফিরিয়ে নিল। দরজা থেকে দ্রুত পায়ে সরে গিয়ে আবারও স্ট্রেচারে উঠে বসল। কিন্তু অ্যাশলি মেয়েটা হতবাক হয়ে গেল সাফানকে দেখে। কয়েক ঘন্টা আগেও যে কঙ্কালসার ছিল সে হঠাৎ করে এমন ম্যাসকিউলার কিভাবে হয়ে গেল মাথায় আসছে না ওর। নাকি তখন ওর চোখে ভুল ছিল? কিন্তু সব কিছুই ছাপিয়ে ওর থেকে মুখ ফিরিয়ে চলে যায় সাফানের পেশিবহুল পিঠের উপর নজর গেল ওর। সাফান কীভাবে শুকনো থেকে তরতাজা হয়ে উঠেছে সেটা নিয়ে মাথা ঘামালো না আর। ওর চোখের ওপর শুধু সাফানের ওই চওড়া পুরুষালী পিঠটাই ঘুরছে। পেট আর বুকের ভেতর যেন রক্ত ছল করে উঠল ওর। সাফান অ্যাশলির দৃষ্টি থেকে বাঁচতে বিছানার চাদরের কিছু অংশটা টেনে নিজের বুক পর্যন্ত উঠিয়ে নিল। তারপর দেওয়ালের হেলান দিয়ে বসে রইল ও। মনে মনে অ্যাশলি মেয়েটার নির্লজ্জতা নিয়ে ও সমালোচনা করল। 6 ঘন্টার মতো হবে সাফান ওকে স্ট্রেচার থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, কিন্তু অশুভটার মনে কোনো বিকাশই নেই। আবার বেহায়ার মতো চলে এসেছে, সেটাও আবার অশ্লীলভাবে। অ্যাশলি ট্রেটা হাতে নিয়ে রুমের ভেতর ঢুকলো, কিন্তু রুমে এমন বেহাল দশা দেখে ও কিছুটা অবাক হলো। কিন্তু সেসব নিয়ে মাথা না ঘামিয়ে শরীরটা দুলিয়ে হেঁটে এসে খাবার ট্রেটা টেবিলের উপর রাখলো। টেবিলটা স্ট্রেচারের পায়ের দিকটায় হওয়ায় রুমাইশাকে ঢেকে রাখা পাতলা চাদরের নিচ থেকে রুমাইশা স্পষ্টভাবে দেখতে পেল মেয়েটাকে। আর মেয়েটার এমন ড্রেস আপ দেখি ওর মেজাজটা গরম হয়ে গেল। মেয়েটা যে ওর সাফানকে সিডিউস করার জন্য এই সমস্ত ড্রেস পরেছে সেটা বেশ ভালোভাবেই বুঝলো ও। কিন্তু দাঁত মুখ চেপে চুপচাপ পড়ে রইল সাদা রঙের বিছানার চাদরটার নিচে। অ্যাশলি খাবার ট্রেটা রেখে সাফানের দিকে ফিরে শরীর দলিয়ে মোহনীয় কণ্ঠে বলল, আপনার রাতের খাবারটা খেয়ে নিন মিস্টার সাফান আহমেদ, দেরি হওয়ার জন্য দুঃখিত। সাফান ওর দিকে না তাকিয়ে গলা খাকারিতেই বলে উঠল, ধন্যবাদ,
আপনি এখন আসতে পারেন। কিন্তু অ্যাশলি ফিরে যাওয়ার কোনো মতলব নেই। তখন স্ট্রেচার থেকে পড়ে যাওয়ার পর মাথায় আঘাত নিয়ে ও গিয়েছিল মাইকেলের কাছে। কিন্তু মাইকেল ওকে বলেছে ও যদি সাফনকে ব্লেজার দিতে পারে আর সাফন যদি ওর প্রতি সন্তুষ্ট হয় তবে অ্যাশলিকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। আর যদি সাফনের মেডিসিনের খবরটা ওর মুখ থেকে বের করে এনে দিতে পারে তবে তো অ্যাশলিকে টাকার সাগরে ভাসিয়ে দেবে মাইকেল। টাকার আশাতেই এত রাতে ও আবার এসেছে, যদি রাতটা নিজের সুযোগ হিসেবে কাজে লাগাতে পারে। কিন্তু এখন সাফনকে দেখার পর ওর টাকার চাইতে নিজের চাহিদাটা বেশি জোরালো হয়ে পড়েছে। গাঢ় খয়েরি লিপস্টিক দেওয়া ঠোঁটে মাতাল করা হাসি ফুটিয়ে হেলে দুলে ও এগিয়ে গেল স্ট্রেচারের দিকে। সাফনের অস্বস্তি পড়ল। এই ধরনের সিচুয়েশন ও এর আগে কখনোই পড়েনি। মেয়েদের সাথে ওর মেলামেশা হয়নি সেভাবে, তাই এই বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করতে হয় তা জানে না। ওর কাছে সব কিছু সমাধান হলো সমস্যাটার ভাবলীলা সাঙ্গ করা, এছাড়া ওর মাথায় আর কোনো সমাধান আসে না। সাফন একবার অ্যাশলির দিকে তাকিয়ে পরক্ষণে বিছানার চাদরের নিচে স্থিত হয়ে পড়ে থাকা রুমসের দিকে তাকালো। রিমু যে খ্যাপা, ওকে আবার ভুল বুঝে কিনা সেই ভয় লাগছে সাফনের। একবার ভাবলো নেমে গিয়ে চেয়ারটা তুলে মেয়েটার মাথায় একটা আছাড় মারবে কিনা, কারণ হাত পা দিয়ে মারতে গেলে মেয়েটাকে স্পর্শ করা লাগবে। এই অশুভ মেয়েটাকে স্পর্শ করতে ওর রুচিতে বাজছে, তাই ও মনে প্রাণে চাইছে এই সমস্যাটা সমাধান রিমু করে দিক। চল শক্ত করে ও সাহায্য পাওয়ার আশায় তাকিয়ে রইল রুমাসের মুখের দিকে। রুমাসের তীক্ষ্ণ চোখে অ্যাশলিকে পর্যবেক্ষণ করছে। অ্যাশলি যে ঠিক কী করতে চলেছে তা বেশ ভালোভাবেই বুঝে পেরেছে ও, কিন্তু ও ঠিক করে দেখতে চায় অ্যাশলি মেয়েটা ঠিক কী করে। দেখার জন্য রুমাসে ঘাপটি মেরে পড়ে রইল। কিন্তু সাফন ক্রমে ধৈর্য হারা হয়ে যেতে লাগলো। দাঁত কিরমির করে উঠল ও। অ্যাশলি এসে ধীরে ধীরে স্ট্রেচারের ওপর উঠে বসলো, আর তারপরই নিজের সেমিজের বুকের মাঝখানে 3টা বোতামের ওপরটা খুলে দিল। আর ঠিক সেই মুহূর্তে রুমাসা ঝড়ে গতিতে বিছানার চাদরের তলা থেকে বেরিয়ে এসে শক্ত হাতে অ্যাশলির গলাটা চেপে ধরল। ওর জলজলে চোখ দুটো যেন অ্যাশলিকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিবে। অ্যাশলি ভয় পেয়ে গেল রুমাসাকে দেখে, চোখ দুটো বড় বড় হয়ে গেল ওর। রুমাসের হাতে চাপে ওর দম বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। নিজের 2 হাত দিয়ে রুমাসের হাতটা ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। রুমাসা অ্যাশলির ওই অসহায় মুখটার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। এরপর আরও জোরে অ্যাশলির গলাটা চেপে ধরে অন্য হাতে অ্যাশলির বুকের খোলা বোতামটা আবার লাগিয়ে দিতে দিতে দাঁতে দাঁত চেপে ইংরেজিতে বলে উঠল, ব্লাডি বিচ, আমার সাফনকে বুক দেখানোর খুব শখ তাই না তোর? তোর শখ আমি আজই বের করে দেব, এই জীবনের মতো। সাফন অবাক হয়ে দেখছে রুমাসাকে। বব হেয়ার কাট দেওয়া রুমাসার পরনে সি গ্রিন কালারের প্যান্ট, আর তার সাথে ডিপ চকলেট কালারের লং স্লিভ টি শার্ট, যার ওপর শরীরে আটসাঁটভাবে লেগে আছে। ওর স্ত্রীর বক্ষ সুডল হয়ে ফুটে আছে টি শার্টের ওপর দিয়ে। দক্ষ হাতে অ্যাশলির গলা চেপে ধরে আছে ও, চোখর শকুনের দৃষ্টি। রাতারাতি যেন নিজের পার্সোনালিটি চেঞ্জ হয়ে গেছে ওর। রুমাসের এমন রূপ সাফন কখনোই দেখেনি, আর রুমাসে যে এমন হতে পারে সেটা ঘুণাক্ষরেও কখনো ভাবেনি সাফন। রুমাসে অ্যাশলির গলা ধরে স্ট্রেচার থেকে নামালো, আর এরপরই ওকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল। নিজেও মেঝেতে বসে অ্যাশলির মাথাটা সোনালি চুলগুলো মুঠো করে ধরে মেঝের সাথে গায়ের সর্বজোর দিয়ে আছাড় দিল রুমাসা যতবার মন চায় ততবার। 2 আছাড় দেওয়ার পর অ্যাশলির মাথাটা ফেটে রক্তাস্তিরিত বয়ে গেল, তবুও থামলো না রুমাসা। এরপর অ্যাশলির চুল ধরে মেঝের ওপর দিয়ে টানতে টানতে ওকে নিয়ে রুমের দরজার কাছে গিয়ে দরজা খুলে বাইরেটা দেখে নিল একবার। না, কেউ নেই। এবার দরজাটা পুরোপুরি খুলে রুম থেকে বের হয়ে অ্যাশলিকে টানতে টানতে সাফনের রুম থেকে বেশ খানিকটা দূরে নিয়ে গিয়ে থামল রুমাইশা। এরপর সেখানে মেঝেতে অ্যাশলিকে ফেলে আর কয়েকবার ওর মাথাটা মেঝের সাথে বাড়ি দিল। এরপর অ্যাশলির হাই হিলটা একটা খুলে নিয়ে তার হিলটা ভেঙে দিয়ে আবার ওর পায়ে পরিয়ে দিল। তারপর নিজের টি শার্টটা খুলে অ্যাশলির শরীরে যেখানে সেখানে রুমাসের হাতের ছোঁয়া লেগেছে সেই সমস্ত জায়গা নিজের টি শার্টটা দিয়ে রগরগে মুছে দিল। সাদা রঙা মেঝের ওপর দিয়ে অ্যাশলির মাথা থেকে পরের রক্তে ভেসে যেতে লাগলো। রুমাসে একবার অ্যাশলির পালসটা চেক করে নিল। হ্যাঁ, কাজ শেষ। অ্যাশলির হাতের কবজিটা আবারও নিজের টি শার্টের হাতা দিয়ে মুছে দিয়ে উঠে দাঁড়ালো ও। তারপর সোজা চলে গেল সাফওয়ানের রুমে। এরপর রুমের ওয়াশরুম থেকে টিস্যু পেপার এনে অ্যাশলির মাথা থেকে
রুমের বাইরে মেঝেতে পড়ে থাকা ফোঁটা ফোঁটা রক্তগুলো ভালো করে মুছে দিল। টিস্যুগুলো রুমের টয়লেটের কমোডের ভেতরে ফেলে দিয়ে ফ্লাশ করে দিল। এর মাঝে সাফওয়ান নিজেও রুমের মেঝেতে পড়ে থাকা রক্তগুলো মুছে মেঝেটা পুরো ক্লিন করে ফেলেছে। রুমেশা ওয়াশরুম থেকে বের হয়ে এলে সাফওয়ান সদ্য পরিষ্কার করা মেঝে থেকে উঠে দাঁড়িয়ে রুমেশার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসল। ওর ক্যানায় দাঁত ঝকঝক করে উঠল হাসিতে। ওর হাসি দেখে রুমেশার মুখেও হাসির রেশ দেখা গেল। সাফওয়ান নিজের ডান হাতটা রুমেশার দিকে বাড়িয়ে ধরল, তারপর বলল, ইউ আর অল মোরলি ওয়েলকাম আর্ট টু মাই ওয়ার্ল্ড পার্টনার। রুমেশা ওর কালো পোশাকে নিজেকে আবারও আবৃত করে নিতে নিতে সাফওয়ানকে বলল, আগামীকাল দুপুর ঠিক 1টায় আপনার জন্য যে পোশাকটা এনেছি সেটা পরে তৈরি থাকবেন। ব্লুটুথ ডিভাইসটা নিতে ভুলবেন না, ওটার সাহায্যে আপনার সাথে যোগাযোগ করব আমি। সময় মতো আপনাকে এখান থেকে বের করে নিয়ে যেতে আসবো আমি। এখানে আসার সময় আমি গোপন রাস্তা দিয়ে এসেছি, কিন্তু এখন ফেরার সময় আমি ওদের সামনে দিয়ে বের হব, আর আগামীকাল আমি ওদের সামনে দিয়ে এখানে প্রবেশ করব, কিন্তু আপনাকে নিয়ে গোপন রাস্তা দিয়ে বের হব। সাফওয়ান রুমেশার কথা শুনে আর জেনাসে দেওয়া ম্যাপটা দেখছে, কিন্তু সেখানে নিজের অবস্থার কোনো চিহ্ন দেখছে না। ইভেন এই রুমটার কোনো অস্তিত্ব নেই সেই ম্যাপে। সাফওয়ান কিছুটা অবাক হয়ে রুমেশার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুই আমাকে খুঁজে পেলে কিভাবে? ম্যাপে তো এই রুমটার কোনো অস্তিত্বই নেই। ম্যাপের হিসেবে তো মেইন ল্যাব রুমগুলো সব দক্ষিণ দিকে, আর উত্তরে এই জায়গাটা তো কিচেনের পরিত্যক্ত খালি জায়গা হিসেবে দেখানো হয়েছে। তাহলে তুই আমাকে খুঁজে পেলে কিভাবে? এই এরিয়া যে আমি থাকতে পারি সেটা বা বুঝলে কিভাবে? ওর কণ্ঠে বিস্ময়ের সুর। রুমেশা নিজের মুখটা কালো কাপড় কায়দা করে বাঁধতে বাঁধতে মৃদুস্বরে বল, এই পৃথিবীতে যদি আমার সবচেয়ে বেশি চেনা কোনো ঘ্রাণ থাকে তবে সেটা আপনার শরীরের ঘ্রাণ। তাই আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, আমার এই নিঃশ্বাসই আপনার কাছে পৌঁছে দিতে সক্ষম। সাফওয়ান নিজের ঠোঁটটা কিঞ্চিত ফুলিয়ে বুড়োজোড়া উঁচু করে রুমেশার এই গুণের তারিফ করল। মুখ বাঁধা শেষ হলে রুমেশা ওর লম্বা পোশাকটার হুডিটা নিজের মাথায় চড়িয়ে নিয়ে হুডির সাথে সংযুক্ত অন্য একটা পুরুষ কালো কাপড় নিজের চোখ দুটো ঢেকে নিল। এতে ওর চোখের উজ্জ্বলতা পুরোপুরি না হলেও বেশ অনেকটা খানি আড়াল হয়ে গেছে। রুমেশা পুরোপুরি তৈরি হয়ে নিয়ে বলল, আমি এখনই বের হয়ে যাব, আপনি তৈরি হয়ে থাকবেন সময় মতো। আর বিশেষ অসুবিধা না হলে প্ল্যানে কোনো চেঞ্জ হবে না। কোমর রাস্তার ওপরে জেনা স্যার আপনার বড়লোক বন্ধু রিচার্ডোর প্রাইভেট জেট নিয়ে অপেক্ষা করবে। আমরা এখান থেকে সই সালামতে বের হতে পারলেই আর কোনো চিন্তা থাকবে না। সোজা আপনার বহুল আকাঙ্ক্ষিত অ্যামাজনে গিয়ে পৌঁছাবো। কথাগুলো বলে নিজের বাঁধা মুখের উপর দিয়ে টুক করে সাফওয়ানের ঠোঁটে একটা চুমু বসিয়ে দিয়ে নিজের প্যান্টের পকেট থেকে সাফওয়ানের 2 সাইডের শোরটা বের করে সাফওয়ানের কোলের ওপর ছুঁড়ে দিল। আর এরপর নিজের কালো রাঙা ব্যাকপ্যাকটা নিয়ে ও দরজা খুলে বের হয়ে গেল। সাফওয়ান ওর শোরটা হাতে নিয়ে একবার তার উপর চোখ বুলালো, তাকিয়ে রইল ওর রিমুর যাওয়ার পানে। মনে মনে নিজের স্ত্রীর নিরাপত্তার জন্য সৃষ্টিকর্তার নিকট দোয়া করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর আবার জেনাসের দেওয়া ম্যাপটা খানিকটা সময় নিয়ে নজরে বুলালো। মাথার ভেতর ম্যাপের চিত্রটা গেঁথে নেওয়ার চেষ্টা করছে ও। রুমেশা দরজা দিয়ে বের হয়ে সামনে লম্বা বারান্দায় হেঁটে যেতে লাগলো। বারান্দায় দুই পাশে সারি সারি কামরা, সেগুলো সব পরিত্যক্ত। সাফওয়ানকে অন্য সাধারণ ল্যাব কর্মচারীদের থেকে লুকিয়ে বিশেষভাবে ওই রুমটাতে রাখা হয়েছে, ওর জন্যই তৈরি করা হয়েছে, এবং সন্দেহের তালিকায় না আসার জন্য এইদিকে কোনো গার্ডে রাখা হয়নি। শুধুমাত্র বারান্দায় ঢোকার মুখে লেজার ট্র্যাপ দিয়ে রেখেছে, যেটার কথা ম্যাপে উল্লেখ করা না থাকলেও রুমেশার চোখে স্পষ্ট ধরা পড়েছে সেটা। সাধারণ মানুষের দৃষ্টির সীমানার বাইরে বিশেষ কিছু লাইট আর পার্টিকেল দেখার ক্ষমতা রুমেশা পেয়েছে তার শরীরে দেওয়া ফ্লুইডের কারণে। কিছু দূর এগিয়ে গিয়ে অ্যাশলি মেয়েটার নিথর দেহটা চোখে পড়ল ওর। ওকে এখনো কেউ খেয়াল করেনি, এদিকে কারো আসার প্রয়োজন পড়েনি বোধ হয়। কিন্তু পরক্ষণে অ্যাশলির মৃত্যুর খবরটা বিশেষ লোকগুলোকে জানানোর একটা মতলব খেলল ওর মাথায়। বাঁকা হাসলো ও, তারপর আবার হেঁটে হেঁটে এগোলো সামনের দিকে। ওর বর্তমান যে ফ্লোরে আছে সেটা ফ্লোর 4th। প্রতিটা ফ্লোরে 10টি বিভিন্ন ভাগে বিভক্ত। এই ফ্লোরটা অন্যদিকের প্রথম 5টা ভাগ জুড়ে ল্যাব, তার পরে 3টা ভাগে ল্যাবের কর্মী আর কিছু শিক্ষানবিশদের রেসিডেন্স এরিয়া।
আর তারা পরে 2টা ভাগ পরিত্যক্ত, যেখানে ওরা সাফানকে রেখেছে। এদিকে কেউ থাকে না। রুমাসা বারান্দার মুখের কাছে পৌঁছালো। লেজার ট্র্যাকটা দেখলো ও। ঈষৎ লাল আর ঈষৎ সবুজ রঙের লেজার রশ্মিগুলো তীর্যকভাবে বারান্দার মুখে স্থানটা ছাদ আর ফুলের স্পর্শ করে এক অদ্ভুত নির্দিষ্ট নকশায় সাজিয়ে আছে। যে কেউ এই রশ্মিগুলোর ভেতর দিয়ে অতিক্রম করলে সাথে সাথেই সাইরেন বেজে উঠবে। রুমাসা সেই লেজার রশ্মিগুলোর নকশা অনুসরণ করলো। লেজার রশ্মি খালি জায়গাগুলোর ভেতর দিয়ে দক্ষতার সাথে নিজের শরীর গলিয়ে অপর পাশে চলে গেল। জিনাসে দেওয়া ম্যাপটার মাথার ভেতরে গেঁথে নিল ও। বিল্ডিংয়ের কোথায় কী আছে সব ওর নখদর্পণে এখন। এই এরিয়াটা পার হয়ে রেসিডেন্সির এরিয়াতে ঢুকলো রুমাইশা। রাতে এখন প্রায় 3টা। প্রায় সবাই এখন গভীর ঘুমে আচ্ছন্ন। এই এরিয়াটা পুরো সিসি ক্যামেরার আওতাধীন। সেগুলো বারে বারে মুভ করে চারপাশটা নজর রাখছে। কোথাও কোথাও সিসি ক্যামেরাগুলো সেট করা। সেটা রুমাইশা একবার মাথার ভেতর এঁকে নিল। রেসিডেন্সির এরিয়ায় 2 নম্বর খান্ডে মাইকেলের কামরা। রুমাইশা গন্তব্য সেখানেই। বড় করে একটা দম নিল রুমাইশা, আর এরপরই নিজের দম আটকে ধরে ছুটে চলল ও। এতটা দ্রুত গতিতে পুরো এরিয়াটা পার করলো যে সিসি ক্যামেরা কোনো ধরনের আনওয়ান্টেড অ্যান্টিনায় ডিটেক্ট করতে পারল না। এটা ওর ফিজিক্যাল চেঞ্জের এর ভেতরে আর একটা প্রচণ্ড দ্রুত গতিতে ছোটা, যা খুব উন্নত মানের ক্যামেরা ছাড়া ডিটেক্ট করা খুবই কষ্টকর। একচোটে রুমাইশা চলে এলো মাইকেলের কামরার দিকটায়। কিন্তু সমস্যা এইখানেই। মাইকেলের রুমের দরজার দিকে তাক করে রাখা আছে একটা সিকিউরিটি ক্যামেরা। এটার দক্ষতা অন্য ক্যামেরাগুলোর থেকে বেশি। মাইকেলের মতো গুরুত্বপূর্ণ একজনের কামরায় এখন কে ঢুকছে বা বের হচ্ছে সেগুলো নজরদারি নিয়োজিত ব্যক্তিরা নজরে রাখে 24 ঘন্টা। কিন্তু মাইকেলের রুমের দরজা খুলে ভেতরে ঢুকতে হলে রুমাইশাকে তো স্থির হতে হবে কিছুক্ষণের জন্য হলেও। এতে ও সবার নজরে পড়ে যাবে। তাই রুমাইশা মাইকেলের কামরায় কিছুটা আশেপাশে এসে একটা ক্যামেরাবিহীন জায়গা দেখে লুকিয়ে পড়ল। এইখান থেকে মাইকেলের রুমের সামনে সিসি ক্যামেরাটা দেখা যাচ্ছে। সেটা যে কোনো আনওয়ান্টেড অ্যান্টিনা ডিটেক্ট করতে পারবে সেটাই মুভ করবে। রুমাইশা আবারও দম নিল, আর এরপর প্রচণ্ড দ্রুত গতিতে ছুটে গিয়ে ক্যামেরাটা ওকে ডিটেক্ট করার ফেলার আগেই মেঝে থেকে লাফিয়ে দক্ষতার সাথে নিজের পা দুটো ঘুরিয়ে প্রচণ্ড গতিতে একটা লাথি দিল ক্যামেরাতে। ক্যামেরাটা ওর স্ট্যান্ড থেকে ভেঙে খুলে নিচে গিয়ে পড়ল। নিজের জায়গা থেকে 20-30 হাত দূরে গিয়ে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। আর ক্যামেরাটাকে সরানোর পরই ও ঢুকলো মাইকেলের কামরায়। এদিকে ক্যামেরাটা হঠাৎ ব্ল্যাকআউট হয়ে যাওয়ার নজরদারিতে থাকা লোকগুলো সতর্ক হয়ে উঠল। কিভাবে কি হলো ওরা কিছু বুঝলো না। ক্যামেরায় ব্ল্যাকআউট হয়ে যাওয়ার আগ মুহূর্তে ফুটেজগুলো ওরা চেক করলো কয়েকবার, কিন্তু সন্দেহজনক কিছু পেল না। তাই বেশি কিছু না ভেবে ওরা ধীরে সুস্থে এগোতে থাকলো নতুন ক্যামেরাটা বর্তমান অবস্থা দেখতে। মাইকেল বেঘরে ঘুমাচ্ছে, নাক ডাকছে মাঝে মাঝে। নিঃশ্বাসের সাথে 50-এর মাইকেলের কিঞ্চিত মেদযুক্ত পেটটা ওঠানামা করেছে। এমন সময় কেউ যেন ওর কানের কাছে এসে ভৌতিকভাবে ফিসফিস কণ্ঠে বলতে লাগলো, মাইকেল, মাইকেল, আই এম অ্যাশলি, হেল্প মি, আই ডাইং মাইকেল, মাইকেল, আই এম অ্যাশলি, হেল্প মি মাইকেল, আই এম ডাই মাইকেল। মাইকেলের ঘুম পাতলা হয়ে এলো কানের কাছে শব্দগুলো আরও একবার ধ্বনিতে চোখ মেলে তাকালো ও। আর তাকাতেই অন্ধকারের ভেতর নিজের পেটের উপর কাউকে বসে থাকতে দেখলো ও। কিন্তু ঠিক কে বসে আছে তা বুঝতে পারলো না। চশমাটা সাইড টেবিলের ওপর রাখা আছে। প্রথমে অবয়বটাকে অ্যাশলি ভেবে মাইকেল খুশি হয়ে হাত বাড়াতে গেলেই অবয়বটার দিকে, আর ঠিক সেই মুহূর্তে অবয়বটা তার চোখ দুটো মেলে ধরল। সবুজজাত হলুদ রঙা হিংস্রতায় পরিপূর্ণ চোখ দুটো থেকে আলো ঠিকরে পড়েছে। অন্ধকারের ভেতর এমন দৃশ্য দেখে মাইকেলের হৃৎপিণ্ড থেমে গেল। ভয়ে আঁতকে উঠে চোখ দুটো বড় বড় করে হাঁপাতে লাগলো। আর তার এই প্রাণ ওষ্ঠগত হয়ে যাওয়ার মুহূর্তে অবয়বটা হঠাৎ করে দাঁত মেলে হাসল। আর অন্ধকারের ভেতর সাদা রঙা দাঁতগুলো চকচক করে উঠল। নাকি সরে হিহি হাসি বের হয়ে এলো অবয়বটার মুখ থেকে। মাইকেলের হার্টফেল হবার জোগাড় হলো। গোংরাতে গোংরাতে মুখ দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকলো সে। এবার সাইড টেবিলে হাত রেখে কোনো রকমের চশমাটা খুঁজে চোখে দিয়ে টেবিলের ল্যাম্পটা জ্বালিয়ে দিল। আবার নিজের পেটের উপর তাকালো ও।
না, কেউ নেই এখন। এসব কি তাহলে স্বপ্ন ছিল? স্বপ্ন কি এমন বাস্তবের মতো হয় কখনো? মাইকেল উঠে বসলো বিছানায়। সাইড টেবিলে রাখা পানির গ্লাসটা থেকে পানি খেলো 2 ঢোক। আর তারপর নিজের কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো মুছল। উফ, কি ভয়টাই না পেয়েছে সে। স্বপ্ন দেখেও যে মানুষ এতটা ভয় পেতে পারে তা নিজেকে না দেখলে মাইকেল বুঝতো না। নিজের ছেলে মানুষেতে নিজে খানিকটা হেসে নিল সে। কিন্তু এরপর অ্যাশলির কথা মনে হতেই বিছানা থেকে নেমে বাইরে চলে গেল মাইকেল। আর তার রুমের ভেতরে কবাটের পাশে দাঁড়িয়ে থাকা রুমাশা ফিসফিসানির শব্দে হে হে করে হেসে উঠল। তারপর নিজের মনেই বলে উঠল, শালা বুইরা, তোর জন্য সারপ্রাইজ রেডি রাখছি, গিয়ে দেখে আয়। আর তারপর কবাটের পাশ থেকে বেরিয়ে এসে নিজের রুম থেকে বের হয়ে গেল। আর এরপর প্রচণ্ড দ্রুত গতিতে ছুটে ও 4th ফ্লোর থেকে বের হয়ে গ্রাউন্ড ফ্লোরে চলে এলো। আসার সময় নজরদারিতে নিযুক্ত কয়েকটা লোকের পাশ কাটিয়ে চলে এলো। ওরা হাতে একটা নতুন ক্যামেরা নিয়ে 4th ফ্লোরে যাচ্ছে। যদি পুরোনোটা ঠিক করার হওয়ার মতো হয় তাহলে ওইটা ঠিক করবে, নয়তো এটা লাগাবে। লিফটটাতে একটু সমস্যা দেখা গিয়েছে, বাটনগুলো কয়েকটা হঠাৎ করে কাজ করেছে না, তাই ওরা সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। সিঁড়িগুলোর অল্প আলো, সেই অল্প আলোর ভেতর দিয়ে রুমসা বুলেটের গতিতে ওদেরকে পাশ কাটিয়ে চলে গেছে। সবার প্রথম থাকা ছেলেটা তার সামনে দিয়ে চলে যাওয়া কোনো অ্যান্টিটির উপস্থিতি টের পেলেও বাকিরা পেল না। রুমাসে ওদের পাশ দিয়ে চলে যেতে প্রথমজন দ্বিধাদ্বন্দ্ব হয়ে দাঁড়িয়ে গেল। তারপর পেছনে একবার তাকিয়ে দেখল আসলে সেটা কিছু ছিল কি না। এতে পেছনে লোকগুলো বিরক্ত হলো। প্রথম লোকটা দাঁড়াতে দেখে ওরা ধমক দিল রাস্তার মাঝে হঠাৎ করে দাঁড়িয়ে যাওয়ায়। প্রথম লোকটাও আর বেশ কিছু না ভেবে আবারও হাঁটা চালিয়ে গেল। গ্রাউন্ড ফ্লোরে ভার্সিটির স্টুডেন্টরা কেউ কেউ ঘুরছে এখনও, তাই রুমাইশা একটু সুবিধার হলো। ও স্বাভাবিক মানুষজনদের মতো করেই বের হয়ে এলো সেখান থেকে। আর তখনই 4th ফ্লোর থেকে একসাথে অনেকগুলো চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া গেল। ওরা হয়তো অ্যাশলির লাশ পেয়ে গেছে। কালো পোশাকে আড়ালে হাসল রুমাইশা। উপযুক্ত একটা কাজ করেছে সে, ফালতু একটা মেয়ে। আশেপাশের গার্ডগুলো রুমাইশাকে খেয়াল করলো, কিন্তু স্টুডেন্ট হতে পারে ভেবে কেউ কিছু বলল না। কিন্তু সন্দেহের চোখে তাকালো। রুমাইশা সেই সব দৃষ্টি উপেক্ষা করে মাথা নিচু করে সদর্পে হেঁটে হেঁটে একসময় ভার্সিটির এরিয়া থেকে বের হয়ে এলো। সকালবেলা সেরেনার ডাকে ঘুম ভাঙল রুমাইশার। গতকাল ভার্সিটি থেকে ফিরেই ও এসে ঘুমিয়ে পড়েছে, পোশাকটা বদলায়নি, ওভাবেই ঘুমিয়েছে ক্লান্তির কারণে। সেরেনার ডাকে উঠে বসলো রুমাইশা। সেরেনা ওকে বলল, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও রুমাইশা কাদের, আমি খাবার দিচ্ছি। আর জেনাসে তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা আছে, দ্রুত আসো। রুমাইশা একটু অবাক হলো, প্ল্যানে আবার কোনো পরিবর্তন হলো নাকি। কিন্তু পরবর্তীতে আবার ভাবলো কি পরিবর্তন হবে। ও বিছানা থেকে নামতে নামতে সেরেনার উদ্দেশ্যে বলল, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে এক্ষুনি আসছি। ওর কথা শুনে সেরেনা হাসি মুখে চলে গেল রুম থেকে। রুমাইশা দ্রুত ফ্রেশ হয়ে ডাইনিং রুমে এলো। জেনাস আর সেরেনা আগে থেকে বসে আছে সেখানে। রুমাইশার জন্য অপেক্ষা করছে ওরা। রুমাইশা এসে টেবিলে বসতেই ওরা খাওয়া শুরু করলো। রুমাইশা একবার আর চোখে দেখে নিল জেনাসকে। জেনাসের মুখখানা থমথমে, বরাবর মতো ফানি মুডে নেই সে। রুমাইশা বুঝল গুরুতর কিছু হয়েছে। খাবার টেবিলে কেউ কোনো কথা বলল না। চুপচাপ খাওয়া শেষ করে সেরেনা উঠে চলে গেল ওর রুমে। আর জেনাস খাওয়া শেষে ডাইনিং টেবিল থেকে উঠে রুমাইশা খাওয়া শেষ হওয়ার অপেক্ষায় টেবিল থেকে কিছুটা দূরে রাখা সোফার উপরে গিয়ে বসল। রুমাইশা একটু দ্রুত গতিতে খাওয়া শেষ করলো। এক প্রকার পানি দিয়ে খাবারগুলো গিলে ফেলল ও। তারপর নিজেও উঠে গিয়ে জেনাসের বিপরীত দিকে সোফা গিয়ে বসল। এরপর পাশ থেকে একটা কুশন বালিশ নিয়ে কোলের উপর রেখে ও জেনাসকে বলল, জি বলুন, আমি শুনছি, কি হয়েছে, প্ল্যানে কোনো চেঞ্জ? জেনাস একটু নড়ে চড়ে বসলো, তারপর বলল, সাফানকে দেখাশোনা করতে একটা মেয়ে কাল রাতে সে মারা গেছে। আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে সে দুর্ঘটনার কারণে মারা গেছে। তাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হচ্ছে আজ সকালে। কিন্তু ওই মেয়েটাকে তুমি খুন করেছো বলে আমার ধারণা। রুমাইশা জেনাসের কথা উপর নিচে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। জেনাস সেটা দেখে দীর্ঘশ্বাস ছাড়ল একটা, তারপর আবার বলল, ওখানে একটা সিকিউরিটি ক্যামেরা কেউ একজন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আর এইসব ঘটনার কারণে ওরা কাউকে আর বিশ্বাস করছে না।
পুরো ভার্সিটিতে ওরা সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে ল্যাব এরিয়াতে। এখন সাধারণ মানুষ ভালোভাবে বুঝতে পারছে যে সেখানে কিছু একটা আছে, যাকে ল্যাব পার্সনরা আড়াল করার চেষ্টা করেছে। আর তার চেয়ে বেশি দুঃখের ব্যাপার হলো, ওরা ল্যাব এরিয়াতে যে গার্ড মোতায়েন করেছে তারা সবাই হার্ভার্ডের গার্ড, সবাই অস্ত্রধারী। সুতরাং সাফওয়ানকে ওখান থেকে বের করা সহজ হবে না। আর পোস্টমর্টমের রিপোর্টে যদি ওই মেয়ের অস্বাভাবিক মৃত্যুর কথা লেখা থাকে, তবে সাফওয়ানকে সেখান থেকে বের করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াবে। আর ল্যাব এরিয়াতে স্টুডেন্টদেরকেও ঢুকতে দিচ্ছে না, স্পেশাল পারমিশন ছাড়া। এতে করে তুমিও আর স্টুডেন্ট বেশি সেখানে ঢুকতে পারবে না। রুমেশের মুখের উপর চিন্তাছাপ দেখা গেল। কিছুক্ষণ চুপ থেকে ও জেনাসের উদ্দেশ্যে বলে উঠল, আপনাদের ফ্রেন্ড রবার্ট তার পার্সোনাল জেট প্লেনটা নিয়ে আসার প্ল্যানে কোনো চেঞ্জ হবে না তো? জেনাস মাথা নাড়িয়ে বলল, না, ওর বা আমার কারোই কোনো সমস্যা হবে না। একবার প্লেনে উঠে পড়লে আর কোনো সমস্যা পড়তে হবে না আমাদের। কিন্তু সেই প্লেন পর্যন্ত আসা সবচেয়ে কঠিন ব্যাপার। হার্ভার্ডের গার্ডগুলো অনেক দক্ষ, তাদেরকে ফাঁকি দিয়ে সাফওয়ানকে নিয়ে বের হয়ে আসা খুব কষ্টসাধ্য। সাফওয়ান যদি সুস্থ থাকতো তবে কোনো চিন্তা ছিল না। হার্ভার্ডের ওসব দক্ষ গার্ডরা ওর কাছে ডাল ভাতের মতো। কিন্তু ওর শরীরের অবস্থা তুমি তো ভালো করেই জানো, তুমি তো গিয়ে দেখেছো। হাড়কলিকে হয়ে আছে, প্রচণ্ড দুর্বল ও এখন। এই অবস্থায় ফাইট করার ওর পক্ষে এক প্রকার অসম্ভব। আর এই লাইনে তুমি নতুন, তুমি এখনও দক্ষ হয়ে ওঠোনি, তাই তোমাদের ওদের মাঝে একা ছেড়ে দেওয়াটা মোটেও ঠিক হবে না। রুমাসী মেঝের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর দীর্ঘ বিশ্বাসের সাথে বলল, প্ল্যানে কোনো চেঞ্জ হবে না জেনাস, আপনি চিন্তা করবেন না। আমি আর সাফওয়ান সবটা সামলে নেব। আপনি শুধু প্লেনটাকে সময় মতো সঠিক জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। আপনার রবার্টের সাথে আমি ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে যোগাযোগ রাখবো সারাক্ষণ। পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে আমি প্রতি মুহূর্তে ইনফর্ম করব। জিনাসের কণ্ঠে এমন দৃঢ়তা আর এমন সাহসিকতা দেখে সত্যি অবাক হলো। মনে মনে বলল, সাফওয়ানের উপযুক্ত বউ। তারপর মুখে বলল, ঠিক আছে, তোমার কোনো সমস্যা না হলে আমার এইখানে কিছু বলার নেই। আমি রবার্টকে ইনফর্ম করে দিচ্ছি। আমি আর ও সময় মতো প্ল্যান মাফিক নির্ধারিত জায়গায় গিয়ে অপেক্ষা করব। তোমার কোনো বিপদে যেন না পড়ো, তার জন্য গডের কাছে প্রার্থনা করি। রুমেশে দীর্ঘশ্বাসের সাথে নিজের মাথা নাড়ালো। চোখে ওর আত্মবিশ্বাসের ঝলক। জিনাসের সাথে আলাপ শেষ করে ও উঠে গেল নিজের রুমে। তারপর দুপুরে অভিযানের জন্য নিজেকে প্রস্তুত করতে লাগলো। এই মুহূর্তে হারবার্টের মেন গেটের সামনে দাঁড়িয়ে আছে রুমাইশা। স্কিন টাইট একটা কালো রঙা প্যান্টের সাথে ছাই রঙা ক্রুপ টপ পরে আছে ও। পায়ে ওর সাদা কালো মিশ্রিত হাইকিং শু, পিঠে কালো রঙা ব্যাকপ্যাক। বব কাট দেওয়া চুলগুলো রোদ পড়ে চকচক করছে। কালো রঙা গগলসের নিচে উজ্জ্বল চোখ দুটো প্রিয়তমাকে দেখার আশায় মুচড়ে আছে। চোখ মুখ আজ ওর কিছুই ঢাকা নেই, নিজেকে আজ উন্মুক্ত করে এসেছে ও। কাজের সুবিধার্থে কালো আর খয়েরি সংমিশ্রণ ঠোঁট দুটোতে অদ্ভুত সুন্দর হাসি। মুখে হাসি ফুটিয়ে গেটের ভিতর দিয়ে দৃক্ষ পায়ে হেঁটে চলল ভিতরে। নিজের অভিযানের সফলতা যেন চোখের সামনে ভাসছে ওর। পুরো ভার্সিটিটা জুড়ে যেন সাজ রব, সবাই এদিক ওদিকে তাড়াহুড়া করে ছুটছে। স্টুডেন্ট সহ অন্যান্য টিচার আর স্টাফরা নিজেদের ভেতর ল্যাবরেটরির বিষয়টা নিয়ে নিচু গলায় আলোচনা করছে। বিশালদেহী গার্ডগুলো কঠিন চোখে আশপাশটা পর্যবেক্ষণ করছে আর অস্ত্র হাতে ধরে পাহারা দিচ্ছে, যেন একটা মাঝি ল্যাবের অনুপ্রবেশ করতে না পারে। রুমাশা মাথা উঁচু করে বীরদর্পে হেঁটে চলছে সামনের দিকে। কালো রঙা গগলসের ভেতর দিয়ে নিজের আশপাশটা তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করছে ও। কানে থাকা ব্লুটুথ ডিভাইসটার মাধ্যমে সে সাফওয়ানের সাথে কন্ট্যাক্ট হয়ে অতি উৎসাহিত গলায় বলল, মাই ডিয়ার উডবি, আর ইউ রেডি? সাফওয়ান সেই গোপন কামরাতেই রুমাশায় দেওয়া কালো রঙা শক্ত কিন্তু স্ট্রেচে পোশাকটা পরে তৈরি আছে। পোশাকটা ওর গলা পর্যন্ত ঢেকে আছে। ওর নিজের পায়ে একাজোড়া হাইকিং শু। রুমাশা দুইজনের জন্যই সেম রঙা সেম ডিজাইনের শু কিনেছে। মুখটা রুমাশার কথাতেই ঢাকেনি ও, কারণ এখন আর লুকোচুরি কিছু নেই। ওর শরীরে ইম্পাতে দীক্ষ পেশিগুলো পোশাকটার ওপর দিয়ে স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে আছে। অসম্ভব রকম সুন্দর লাগছে ওকে। গতকাল রাতে রুমাশার সঙ্গ পাওয়ার পর ওর শরীরের সমস্ত এনার্জিগুলো যেন 3 গুণ বেড়ে ফিরেছে। বিশালদেহী সাফওয়ান এখন প্রচণ্ড হিংস্র
হিংস্র আর দানবাকার দেখাচ্ছে। এখন এই মুহূর্তে রুমের ভেতর কেউ না এলেই হলো। যদিও রুমের বাইরে দুজন গার্ড অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের ভেতরে প্রবেশ নিষেধ। কানে লাগানো ব্লুটুথ ডিভাইসটার ভেতর দিয়ে রুমেশের কণ্ঠ শোনা মাত্রই মিষ্টি হাসল সাফওয়ান। মনে মনে 2 বার উচ্চারণ করল, উঠবি উঠবি। তারপর প্রত্যুত্তরে সে নিজেও বলল, ইয়েস, আই অ্যাম ওয়াইফি। রুমেশও মুচকি হাসল, তারপর হাঁটতে হাঁটতে বলল, গোপন রাস্তাটার কোনো চিহ্ন ম্যাপে দেওয়া নেই, সুতরাং আপনাকে রাস্তা দেখে নিয়ে যেতে আমারই উপস্থিত হওয়া লাগবে। কিন্তু জেনাস আর রবার্ট ল্যাবের এরিয়ায় সিকিউরিটি ক্যামেরা হ্যাক করে যা দেখেছে তাতে আপনাকে একটু বেশি কষ্ট করা লাগবে। কিন্তু চিন্তা করবেন না, আপনার ওপর ভারটা বেশি মনে হলেই আমি আপনার সঙ্গ দিতে চলে আসব। আর ওদেরকে একটা উচিত শিক্ষা দিয়ে সোজা গ্রাউন্ড ফ্লোরে 3 নাম্বার পার্টের পিছনের দিকে চলে আসবেন। আপনার সাহায্যের প্রয়োজন না হলে আমি ওখানেই থাকব। আর ওইখান থেকে ম্যানহোলের ভেতর দিয়ে আন্ডারগ্রাউন্ড দিয়ে বাস্টনের শেষ সীমানায় পৌঁছে যাব। ম্যানহোলে যেখানে শেষ হয়েছে সেখান থেকে ম্যানহোলের পানি সোজা নর্থ অ্যান্টার্কটিকা পতিত হয়। ওইখানে রবার্ট আর জিনাস আমাদের জন্য অপেক্ষা করবে। একবার প্লেনে উঠে পড়তে পারলে আর কোনো বাধা আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। সাফওয়ানের চেয়ারে বসেছিল এতক্ষণ। চেয়ার থেকে উঠতে উঠতে বলল, যথাজ্ঞা মহারানী, নাও আই এম লিভিং মাই রুম। সি ইউ ইন এ বিট টিল দেন স্টেড সেফ। আর এরপরই রুমেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে সাফওয়ান বুক ভরে একটা নিঃশ্বাস নিয়ে খট করে দরজাটা খুলে দীর্ঘ পায়ে ওর রুম থেকে বের হলো। রুমেশও এগোলো ল্যাবের দিকে। আত্মবিশ্বাসের সাথে হেঁটে চলল ও। আশেপাশে স্টুডেন্টগুলো কেউ কেউ ওকে আর চোখে দেখছে। স্কিন টাইচ পোশাক ছাপিয়ে রুমেশের সৌন্দর্য সবার নজরে পড়েছে। তাদের সবার দৃষ্টি উপেক্ষা করে রুমেশা হেঁটে হেঁটে একেবারে ল্যাবের বিল্ডিংয়ের সামনে গিয়ে দাঁড়ালো। ওর সামনে দাঁড়ানো 2 জন জাদরের মুখে গার্ড ওর দিকে হাত বাড়িয়ে ইশারায় পাস চাইল। রুমেশা ওর বব হেয়ার কাটিং দেওয়া চুলগুলো সামান্য ঝাঁকে ওদের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। তারপর বলল, আই ডোন্ট নিড পাস, আই অ্যাম অ্যালাউ ইন এনি টাইম। আর ঠিক সেই মুহূর্তে 4th ফ্লোর থেকে কতগুলো মানুষের সম্বন্ধে চিৎকার ভেসে এলো। গার্ডগুলো সব হকচকে উঠল। ওরা কি হচ্ছে জানার জন্য ওরা ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে খবর নেওয়ার চেষ্টা করলো, কিন্তু প্রপার কোনো খবর পাওয়ার আগেই 3rd ফ্লোর থেকে কেউ একজন আতঙ্কিত গলায় চিৎকার দিয়ে বলে উঠল, দ্য বিস্ট ইজ আউট, রান ইয়োর লাইফ। রুমেশের সামনে দাঁড়িয়ে থাকা গার্ডটা উত্তেজিত হয়ে আতঙ্কগ্রস্ত চেহারা নিয়ে তার হাতে থাকা এসিআন গানটা লোড করতে শুরু করলো। আর তখন তার হঠাৎ চোখ গেল রুমেশের দিকে। আগের মতো করে মিষ্টি হাসছে তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি। মাইকেল বসে আছে তার রুমে। গতকাল রাতে অ্যাশলির লাশ পাওয়ার পর থেকে সে মোটেও ঠিক নেই। তার দৃঢ় বিশ্বাস গতকাল রাতে তার পেটের ওপর অ্যাশলির আত্মা ভর করেছিল, যা সে ইতিমধ্যে তার গ্রুপের সবাইকে একবার করে জানিয়ে দিয়েছে। ইভেন অ্যাশলি যে তাকে বাঁচানোর জন্য আকত মিনত করেছে সেটাও সবাইকে বলেছে। কিন্তু সবাই ভাবছে অ্যাশলির অকাল মৃত্যুর শকে নাকি তার মাথায় গন্ডগোল হয়েছে। অ্যাশলি যে এইভাবে হঠাৎ দুর্ঘটনায় মারা যাবে তা সে কখনোই ভাবেনি। অ্যাশলির লাশ পাওয়ার পর থেকে মেয়েটার মৃত্যুর কারণ আর সৎমার নিয়ে ব্যস্ত ছিল তারা। সাফওয়ান একবারে গিয়ে যে তারা চেক দিয়ে আসবে সেটা কারো মাথাতেই আসেনি। ক্যামেরাটা কে ভেঙেছে সেটাও একবার চিন্তার বিষয়। গতকাল রাতে যে লোকগুলো ক্যামেরা পর্যবেক্ষণ করতে এসেছিল তাদের সামনে থাকা লোকটা বারবার উস্কুক করছে সবাইকে কিছু একটা বলার জন্য, কিন্তু তাকে কেউ পাত্তা দিচ্ছে না। মাইকেলের সাথেও সে একবার কথা বলতে এসেছিল, কিন্তু মন ভালো না থাকায় মাইকেল তাকে আর ধারে কাছে ঘেঁষতে দেয়নি। মাইকেল তার রুমে বসে এসবে চিন্তা করেছিল। তখনই তার কানে এলো চিৎকার চেঁচামেচির শব্দ। শব্দটা সাফওয়ানকে যেদিকে রাখা হয়েছে সেদিক থেকে আসছে। দ্রুত বের হলো তিনি, ছুটলেন সেদিকে। কিছু দূর যাওয়ার পর পথিমধ্যেই তারা দেখতে পেল কিছু দৃশ্য। তার ভেতরে একজন গার্ডের সাথে তার দেখা হলো। ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে সে কাউকে উত্তেজিত কণ্ঠে বলছে আর লোক পাঠাতে। মাইকেল তাকে রাস্তার ওপরে থামিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, তুমি দৌড়াচ্ছ কেন? ওদিকে কিসের চিৎকার শোনা যাচ্ছে? লোকটা কোনো মতে হড়বড় করে যা বলল তাতে এই বুঝে গেল যে সাফওয়ান আহমেদের নামক সেই ক্ষীণকার পুরুষটি তার রুম থেকে বের হয়ে পালানোর সময় সামনে যতগুলো গার্ড পেয়েছে সবাইকে
কত করে দিয়েছে। আর সে ক্ষীণকায় পুরুষ আর ক্ষীণকায় নেই, রাতারাতি দানবে পরিণত হয়েছে। মাইকেল হা হয়ে গেল গার্ডদের কথা শুনে। গার্ডটা এই কথাগুলো বলে আবার সামনের দিকে ছুটে চলে গেল। মাইকেলের সামনে যাবে কি যাবে না সেই দোনাটানে পড়ে কিছুক্ষণ দোনামহন করলো। তারপর সাহস সঞ্চয় করে দ্রুত পায়ে এগোলো সামনের দিকে, যেদিকে সাফওয়ানকে লুকিয়ে রেখেছিল তারা। ৬ নম্বর ব্লকটা পার হওয়ার পরই তার কানে এলো গানশটের আওয়াজ। ভরকালো মাইকেল। সাফওয়ানের শরীরে যদি গুলি লাগে আর তার যদি কিছু হয়ে যায় তবে হারবার্টে তাদের সবাইকে শেষ করে ফেলবে। দ্রুত হাঁটা বাদ দিয়ে এবার তিনি ছুটতে লাগলেন। ওনার কাছে কোনো ব্লুটুথ ডিভাইস নেই যে উনি কাউকে বলে দিবেন সাফওয়ানকে যেন কেউ ভুলেও শ্যুট না করে। যত সামনে এগোচ্ছেন ততটা চিৎকার চেঁচামেচি কানে আসছে মাইকেলের। ৮ নম্বর ব্লকে আসার পর থেকে আর কোনো শোরগোল কানে আসলো না মাইকেলের। হঠাৎ করে যেন নিশ্চুপ হয়ে গেছে সব। আর একটু এগোতেই ধস্তাধস্তির আওয়াজ কানে এলো তার। মাইকেল এবার ছোটা থামিয়ে হাঁটা ধরল। আর কয়েক পা হাঁটার পর কাঙ্ক্ষিত ব্যক্তিটাকে পেয়ে গেল সে। চারপাশে লাশের পাহাড় বানিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে সাফওয়ান। ও ডান হাতে একজনকে গলা ধরে উঁচু করে রেখেছে। সে ছেলেটা নিজের বাঁচানোর প্রাণ চেষ্টা করে চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনো মতে সুবিধা করতে পারছে না। নিজের পা দিয়ে সাফওয়ানকে আঘাত করতে যাচ্ছে, কিন্তু সে পা দুটো একটাও সাফওয়ানের শোল পর্যন্ত পৌঁছাচ্ছে না। সাফওয়ান কারো উপস্থিতি টের পেয়েই ছেলেটার গলা ধরা অবস্থাতেই ফিরে তাকালো ওর দিকে। চোখের ওপর খানিকটা কেটে গেছে ওর, রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে সেখান থেকে। মাইকেল হতভম্ব হয়ে দাঁড়িয়ে দেখছে ওকে। মাইকেলের মাথায় আসলো না কাল দুপুরে যাকে হারকিল বিলে দেখেছিল সে কিভাবে এত পরিবর্তন হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? তবে কি সাফওয়ান মেডিসিন ওর কাছেই ছিল ওর? শুধুমাত্র ঠিক সময় অপেক্ষা করেছিল সেটা প্রয়োগ করার জন্য। কিন্তু এখন কি করার? সাফওয়ানকে তাদের হাতে বুঝিয়ে দেওয়ার সময় হারবার্ট নিজে এসেছিল আর বলে গেছে সাফওয়ানকে যেন তারা মোটেও লাইটলি না নেয়, কারণ সে একজন ইন্টারন্যাশনাল হিটম্যান। তার বুদ্ধি, তার শক্তি, ট্রিক কোনো কিছুর সাথেই পেরে উঠবে না তারা। তাদের মতো নগ্ন ব্যক্তিদের পক্ষে এটা খুবই কষ্টকর ব্যাপার হবে। কিন্তু সাফওয়ানের অমন কঙ্কালসার চেহারা দেখে মাইকেল মনে মনে হারবার্টের সমস্ত কথা এক প্রকার হেসে উড়িয়ে দিয়েছিল। কিন্তু তার বোঝা উচিত ছিল, যেখানে হারবার্টের মতো একজন বিশাল মাপের মাফিয়া সাফওয়ানের ব্যাপারে তাকে সাবধান হতে বলেছে, তখন সাবধান হওয়াটাই তাদের জন্য বেস্ট ছিল। সাফওয়ানকে আরও কড়া গার্ডে রাখার প্রথম থেকে উচিত ছিল, কিন্তু দয়া দেখিয়ে ওরা সাফওয়ানের হাত পায়ের বাঁধনগুলো খুলে দিয়েছিল। ভুলটা প্রথম থেকেই করেছে ওরা। মাইকেলকে দেখার পর সাফওয়ান তার কালো রাঙা ঠোঁটের ভেতর থাকা কানায় দাঁত দয় বের করে নিঃশব্দে একটা হিংস্র হাসি দিল। তারপর হাতে ধরা ছেলেটার হাত দিয়ে উঁচু করে ধরে রেখে মাইকেলের দিকে এগোলো ও। সাফওয়ানকে নিচের দিকে এগিয়ে আসতে দেখে মাইকেল পেছাতে লাগলো। গতকাল দুপুরেও সাফওয়ানের ঠোঁটে এতটা কালো ছিল না, ওর চোখে এতটা আগুনের ঝলক ছিল না, ওর দাঁতগুলো এমন ঝকঝক করছিল না। তাহলে আজ কি এমন হলো? সব কিভাবে বদলে গেল এত দ্রুত? মাইকেল এসব ভাবতে ভাবতেই পেছোতে লাগলো। আর ঠিক সেই মুহূর্তে সাফওয়ান ওর কালো রঙা দ্বিখণ্ডিত জিহ্বাটা বের করে নিজের চোয়ালের উপর হওয়া ক্ষতটা লহন করলো। আটকে উঠল মাইকেল। সাফওয়ান যে তার ওই লকলকে জিহ্বাটা এতখানি বের করতে পারে তার ধারণাতেও ছিল না। গত 2 মাস ধরে সাফওয়ানকে সে রোজই দেখেছে, কিন্তু এমন হিংস্র পরিপূর্ণ সাফওয়ানকে সে আজও প্রথম দেখছে। পেছাতে একটা সময় দেওয়ালে গিয়ে পিঠ ঠেকে গেল মাইকেলের। বিশাল দিয়ে সাফওয়ান তার ঠিক সামনে এসে দাঁড়ালো। ওর হাত দিয়ে ধরে রাখা ছেলেটার দম বেরিয়ে যাওয়ার যন্ত্রণায় ছটফট করেছে। সাফওয়ান কিছুটা ঝুঁকে মাইকেলের কানে কাছে মুখ নিয়ে এসে কিছুটা ফিসফিসিয়ে কণ্ঠে বলে উঠল, আমার সাথে এমন দারুণ প্লেজারের আয়োজন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কথাটা বলেই নিজের হাসি মুখটা মাইকেলের কানে কাছ থেকে সরিয়ে নিয়ে সোজা হয়ে নিজেও মাইকেলের থেকে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়ালো। আর এরপর নিজের হাসি মুখটা হঠাৎ করে বজ্রকঠিন করে হাতে ধরে রাখা ছেলেটার মাথাটা ধরে পাশে দেওয়ালের সাথে ক্ষিপ্ত গতিতে আছাড় মারল সাফওয়ান। ছেলেটার মাথার খুলি থেকে কিছু অংশ ছিটকে গেল এক পাশে, আর সেটা দেখে মাইকেল চোখ বড় বড় করে তাকিয়ে রইল সাফওয়ানের দিকে। হৃৎপিণ্ডের গতি বের হয়ে গেছে তার, বিপি হাই হয়ে যাচ্ছে।
বুকের বাঁ পাশটা হাত দিয়ে চেপে ধরে রেখেছে। অসহ্যকে তাকালো মাইকেল সাফওয়ানের দিকে। দাঁড়ানো থেকে আস্তে আস্তে বসে পড়ল সে মেঝেতে। সাফওয়ান নির্বিকারে চোখে দেখতে লাগলো মাইকেলের এমন বেদনাপূর্ণ চেহারা। সেই মুহূর্তে ধুমধাপ করে ছুটতে ছুটতে এগিয়ে এসে পৌঁছালো প্রায় 50 জনের মতন গার্ড। ওদের সবার হাতে স্টন গান, কারণ সাফওয়ানকে ডিরেক্ট বুলেট শট দেওয়ার মতো পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেভাবেই হোক সাফওয়ানকে জীবিত রাখতে হবে, নইলে হারবার্টের বিশাল রকমের ক্ষতি হয়ে যাবে। সাফওয়ান মাইকেলের দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে ওদের দিকে তাকালো, আর তারপর নিজের স্টার্ট প্যান্টটার পকেট থেকে ওর 2 সাইডের শোরটা বের করে স্বাগতম জানানোর ভঙ্গিতে সুন্দর করে হেসে গাড়িগুলোর দিকে এগোলো। পেছন থেকে বুকে হাত দিয়ে বসে থাকা মাইকেল তাকিয়ে রইল সাফওয়ানের যাওয়ার পানে। রুমাশা দ্রুত পায়ে হেঁটে চলল গ্রাউন্ড ফ্লোরে 3 নম্বর ব্লকের পেছনের দিকটার উদ্দেশ্যে। গতকাল এখানে ঢোকার সময় অনেক কষ্টে ম্যানহোলের ঢাকনাটা স্ক্রুগুলো খুলেছিল ও। সেগুলো খুলে রেখে শুধু ঢাকনাটা কোনো মতো জায়গা মতো রেখে চলে গিয়েছিল। আজও ওরা সেই জায়গা দিয়ে বের হয়ে যাবে, আর যাওয়ার সময় খুব দ্রুত গতিতে আবার স্ক্রুগুলো লাগাতে হবে, নইলে প্রতিপক্ষ বুঝে যাবে যে ওরা এদিক দিয়ে পালিয়ে গেছে। কাজটা সাফওয়ানের করতে পারবে। রুমাশা নিজের ব্লুটুথ ডিভাইসটার মাধ্যমে একবার জেনেসের সাথে কন্ট্যাক্ট করলো, ওদিকে সব ঠিকঠাক আছে কিনা, কোনো সমস্যা পড়তে হয়েছে কিনা তাদের সেসব খোঁজ খবর নিল। আর তারপর ওদেরকে বলল কোনো সমস্যায় না পড়লে ও আর সাফওয়ান ঘণ্টাখানেকের ভেতরে এখান থেকে বের হয়ে যাবে। আর এখান থেকে বের হয়ে নিজেদের সবচেয়ে দ্রুত গতিতে ছুটলে আর 1 ঘন্টার মতো লাগবে ওদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে। জেনাস খবরগুলো পেয়ে রুমাশাকে নিশ্চিত করলো যে তারা জায়গা মতো অবস্থান নিয়েছে। শুধু সাফওয়ানকে নিয়ে বের হওয়ার মাত্রই যেন তাদেরকে জানানো হয় প্রাথমিক প্রস্তুতির জন্য। রুমাশা সম্মতি জানিয়ে ওদের সাথে কন্ট্যাক্ট ডিসকানেক্ট করে ফেলল, আর তারপর আবারও লেগে পড়ল নিজের গন্তব্যের দিকে। নিজের 2 সাইডের শোরটা দিয়ে সমানে কুপিয়ে যাচ্ছে সাফওয়ান। কাকে কোথায় আঘাত করেছে দেখছে না, বিপুল তৃপ্তি নিয়ে এ কাজ করেছে সে। একরকম সুযোগ লাস্ট সে যে কবে পেয়েছিল তার মনে নেই, এরকম সুযোগ সে লুফে নিচ্ছে। এতদিন পরে এইভাবে এতগুলোকে খতম করে দিতে পেরে ওর শরীর আনন্দে শিহরিত বয়ে যাচ্ছে। কিন্তু এইভাবে চললে তো হবে না, এত গার্ড আসছে, এমন আসতে থাকলে ওর সময় লাগবে অনেক। হারবার্টের কানে এতক্ষণ খবর পৌঁছে গেছে, এর ভেতরে যদি হারবার্ট আরও লোকজন নিয়ে চলে আসে তবে আজকে আর ও বের হতে পারবে না। এদেরকে ভোগে পাঠাতে পাঠাতে ওর সময় চলে যাবে। ডান হাতের শোরটা সমানে চালাতে অব্যাহত রেখে বাম হাত দ্বারা নিজের ব্লুটুথ ডিভাইসটা রুমাশার সাথে কন্ট্যাক্ট করলো সাফওয়ান। তারপর রুমাশাকে পেয়েই ও বলে উঠল, নিড হেল্প ওয়াইফি, ক্লিয়ার দ্য ফার্স্ট ফ্লোর, দেন কাম টু মি, আই অ্যাম অন দ্য ফ্লোর। সাফওয়ানের আদেশ পাওয়া মাত্রই ঝড়ে বেগে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরের দিকে ছুটল রুমাইশা। আকাশে আজ প্রখর সূর্যের তাপে মাটি তেতে উঠেছে। ঈশান কোণে সুরমা-রাঙা মেঘে সাজাতে শুরু করেছে ধরে ধরে, আর তার সাথেই তাল মিলিয়ে মাটিতে ধরে ধরে লাশ সাজাচ্ছে সাফওয়ান। ওর দক্ষ হাতে ওর 2 সাইডের শোরটা বিদ্যুৎ বেগে প্রতিপক্ষের মাংস গেঁথে গিয়ে মাংস থেকে মাংস, হাড় থেকে হাড় আলাদা করে দিচ্ছে। রক্তে ফুলোর বয়ে যাচ্ছে অসমস্ত জায়গা জুড়ে। বেশ কয়েকটা স্টোন গানের শট লেগেছে ওর শরীরে, কিন্তু সেগুলো কয়েক সেকেন্ডের জন্য ওকে সামান্য দমাতে পারলেও ওর শরীরে একটা পশমও হেলাতে পারছে না। ভার্সিটির স্টুডেন্টরা সব অস্থির হয়ে ছোটাছুটি করছে, ভার্সিটি থেকে বেরিয়ে যেতে চাইছে। পুলিশ ফোর্স এসে দাঁড়িয়ে আছে ভার্সিটির মুখে, কিন্তু তাদেরকে হারবার্টের গার্ডগুলো আটকে রেখেছে, ভেতরে যেতে দিচ্ছে না। যার কারণে দুই পক্ষের ভেতর ঝামেলা শুরু হয়েছে, বেশ বড় আকার ধারণ করে চলেছে সেগুলো। পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা ঠাড় করা যাচ্ছে না। রুমাশা সাফওয়ানের কথা মতো ফার্স্ট ফ্লোরে গিয়ে সেখানের গার্ডগুলোর কিছু বুঝে ওঠার আগেই নিজের অতি দ্রুত গতিতে আক্রমণে জিনাসের দেওয়া কারুকার্য খচিত খঞ্চারটার সাহায্যে তাদেরকে ধরাশায়ী করে ফেলল। ফার্স্ট ফ্লোরটা ক্লিয়ার করে সোজা সেকেন্ড ফ্লোরে উঠে গেল ও। কিন্তু সেকেন্ড ফ্লোরটা ক্লাসরুম হওয়ার সুবাদে সমস্ত জায়গাটাকেই ফাঁকা দেখল ও। সেকেন্ড ফ্লোরের গার্ডগুলো হয়তো সব 3rd ফ্লোর 4th ফ্লোরে।
ও যাদেরকে ফার্স্ট ফ্লোরে ফেলে এসেছে তাদের ভরসায় হয়তো সেকেন্ড ফ্লোরের গুলো সব ওপরে উঠে গেছে। তাই রুমাশা আর দেরি না করে নিজেও থার্ড ফ্লোরের দিকে এগোলো। আর তখনই ওর কানে এলো অনেকগুলো চিৎকার চেঁচামেচি, স্টোন গান আর ধরাশায়ী অস্ত্র দ্বারা আঘাত করার শব্দ। পায়ের শব্দগুলো যেন মনে হলো অনেক বেশি লোকজনের উপরে। দেরি না করে রুমাশা ঝড় গতিতে সিঁড়ি বেয়ে থার্ড ফ্লোরে উঠে গেল। রুমাশা চলে যাওয়ার পর ফার্স্ট ফ্লোরে সাফওয়ানকে ধরাশায়ী করার উদ্দেশ্যে থার্ড ফ্লোরে যাওয়ার জন্য আরও জনা 50 উপস্থিত হলো গার্ড। ওদের হাতে স্টোন গানের পরিবর্তে AK-47 ধরা। তাদের উপর নির্দেশ আছে সাফওয়ানকে স্টোন গানওয়ালা ধরাশায়ী না করতে পারলে তারা যেন সাফওয়ানের পায়ের দিকে লক্ষ্য করে বুলেট ছুড়ে। এতে সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। কিন্তু ফার্স্ট ফ্লোরে পৌঁছে এতগুলো গার্ডকে এইভাবে মেঝেতে পড়ে থাকতে দেখে দলটার লিডার ম্যাথিউ বুড়োকুচকে তাকালো। তার জানা মতে সাফওয়ান ফোর্থ ফ্লোর থেকে গার্ড থার্ড ফ্লোরে এসেছে। সাফওয়ান যদি থার্ড ফ্লোরেই থাকে তবে এদেরকে কে মারল? ম্যাথিউ তাড়াতাড়ি করে ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে তার অন্য সহকর্মীদের সাথে খবর নিল যে সাফওয়ান আসলে থার্ড ফ্লোরে আছে কি না। কিন্তু যখন ওরা শিওর হলো যে সাফওয়ান থার্ড ফ্লোরে আছে তখন ওরা চিন্তায় পড়ে গেল। ওরা এটাই ভেবে পেল না যে সাফওয়ান বর্তমান থার্ড ফ্লোরে থাকা সত্ত্বেও ফার্স্ট ফ্লোরের গার্ডদেরকে এইভাবে মারল কে। ম্যাথিউ সন্দেহ করলো যে ভেতর ভেতর আরও কেউ আছে যে কিনা সাফওয়ানকে সাহায্য করছে, কিন্তু সে কে হতে পারে সে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। হয়তো সে ওদের ভেতরই কেউ। ব্যাপারটা মাথায় আসতেই সাথে সাথে ওরা ছুটল সেকেন্ড ফ্লোরের দিকে। কিন্তু সেকেন্ড ফ্লোরটা পুরো ফাঁকা। পুরো 10 ব্লক খুঁজেও কাউকে পেল না ওরা। ওদের সঙ্গী সাথীগুলো যেন সব উধাও হয়ে গেছে। অগত্যা ওরা থার্ড ফ্লোরের দিকে পা বাড়ালো। থার্ড ফ্লোরে পৌঁছাতেই রুমাশার সামনে পড়ল স্টোন গানধারী একদল গার্ড। সামনে ওরা শ্যুট করছে সাফওয়ানকে লক্ষ্য করে। সাফওয়ান ওর সামনে থাকা গার্ডগুলো যাকে যেইভাবে পারছে খণ্ড খণ্ড করে চলেছে। কিন্তু একসাথে এতগুলো স্টোন গানের ভারী বর্ষণ ওর কাজগুলোকে ব্যাঘাত ঘটাচ্ছে। ইলেকট্রিক শকের কারণে বারবার সাফওয়ান কেঁপে কেঁপে উঠছে। চোখ মুখ কুচকে উঠছে ওর। প্রতিটা শট দাঁতে দাঁত চেপে হজম করে নিচ্ছে। আর নিজের প্রাণপ্রিয় স্বামীকে লক্ষ্য করে গার্ডদের এমন এক নাগাড়ে শট করা আর তাকে কোণঠাসা করার চেষ্টা করা দেখি রুমাশার চোখ মুখ শক্ত হয়ে গেল। ওর থেকে ডাবল সাইজের জাদরদের গার্ডগুলোর দিকে পেছন থেকে ছুটে এলো ও। আর তারপরে চোখের পলকে গার্ডদের পেছনে কয়েকজনের গলার নালি হাতে থাকা খঞ্জারটা চালিয়ে দিল রুমাশা। সাই করে চিৎকার করার সুযোগও পেল না তারা। মৃত্যুর মুহূর্তে চোখের কালো রাঙা গগলস পরিহিতা বব কাটের চুলগুলো ছোট ছোট মেয়েটার মুখে অদ্ভুত হাসি দেখে চোখ বড় বড় হয়ে গেল তাদের। পেছন থেকে হঠাৎ আওয়াজ কমে যাওয়ার সামনে কয়েকটা গার্ড পেছনে ফিরে তাকালো। আর তাকেই ওরা দেখতে পেল পাশে দেয়ালে ঠেসে দিয়ে দাঁড়িয়ে আছে ওদের দিকে তাকিয়ে আছে বব হেয়ার কাট দেওয়া একটি মেয়ে। চোখ দুটো ঢাকা, মুখে অদ্ভুত হাসি। আর এরপর ওদের নজর গেল মেয়েটার পাশে পড়ে থাকা তাদের মোট বেশ কিছু সংখ্যা নিজেদের সাথীদের মৃতদেহের ওপর। আর ব্যাপারটা বুঝে ওঠার সাথে সাথেই ওরা কয়েকজন দ্রুত পায়ে এগিয়ে এলো রুমাশার দিকে। কিন্তু ওরা রুমাশার কাছে পৌঁছানোর আগেই রুমাশা ওদের কাছে পৌঁছে গেল। আর তখনই দূরত্ব দাঁড়িয়ে থাকা মেয়েটার চোখের পলক নিজেদের সামনে দেখে ভরকে গেল গার্ডগুলো। কিন্তু নিজেদেরকে দ্রুত সামলা নিয়ে ওরা রুমাশাকে আঘাত করতে যাওয়ার আগেই রুমাশা বিদ্যুৎ গতিতে ওদের চারজনকে একসাথে নিজের হাইকিং সুপরিহিতা পা দিয়ে মুখ বরাবর গায়ের সর্বজোর দিয়ে একটা লাথি দিল। সে লোকটা সহ সবাই ছিটকে পড়ল পেছনে। সাফওয়ানের থেকে গান তাক করে থাকা অন্য একজন গায়ের ওপর পড়ল সবাই গিয়ে। আর এরপর রুমাশা আগের থেকেও দ্রুত গতিতে আবারও বাকি তিনজনের হৃৎপিণ্ড বরাবর একে একে করে কারুকার্য খচিত খঞ্চারটা বসিয়ে দিল বুকের গভীরে। আর কিছুক্ষণের ভেতরই মুখ দিয়ে রক্ত উঠে মারা গেল সেই গার্ডগুলো। হঠাৎ পেছনে প্রতিপক্ষের কারো উপস্থিতি টের পেয়ে সাফওয়ানকে শ্যুট করতে থাকা গার্ডগুলো হকচকে গেল। আর এই সুযোগে সাফওয়ান ওর সামনে কনফিউজড হয়ে যাওয়া গার্ডগুলোর ওর 2 সাইডের শোল্ডার আঘাতে ধরে আর মাথা আলাদা করে দিল। কিন্তু সাফওয়ানের শোল্ডার আঘাত থেকে ভাগ্যের জোরে বেঁচে গেল একজন। সেই লোকটা সাফওয়ানের দিকে বাঁচতে ছুটে লাগলো রুমাশার দিকে, যেদিকে রুমাশা আছে। আর রুমাশা নিজের হাতের খঞ্জারটা সে লোকটার দিকে ছুঁড়ে মারার জন্য প্রস্তুত করার আগেই
লোকটা নিজের কোমর থেকে একটা রিভলভার বের করলো, আর সেটা লোড করেই ট্রিগারের ওপর আঙ্গুল রেখে লোকটা রুমেশা কপাল বরাবর রিভলভারটা তাক করলো। এরপর রুমেশাকে উচ্চস্বরে বলল, ডোন্ট মুভ এ সিঙ্গল লিফ অফ ইয়োর বডি। রুমেশা খঞ্জারটা যেভাবে হাতে ধরে রেখেছিল সেভাবেই রেখে নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। হাতে রিভলভার ধরা লোকটা পেছনে ফিরে সাফানকে এক পলক দেখে নিয়ে সাফানের উদ্দেশ্যে উচ্চস্বরে বলে উঠল, ইফ ইউ ট্রাই টু মুভ এ লিটল বিট দেন আই এম গোয়িং টু শুট দিস লেডি। পুট ইয়োর হ্যান্ড অন দ্য ইয়ার। সাফান সাথে সাথে নিজের হাত দুটো মাথার ওপর তুলে নিয়ে জায়গায় স্থির হয়ে দাঁড়ালো। তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করতে লাগলো রিভলভার ধরা লোকটাকে। লোকটা একবার সাফানের দিকে আর একবার রুমেশের দিকে নজর রাখতে রাখতে ধীরে ধীরে এগোতে থাকলো রুমেশের দিকে। সাফান নিজের দম আটকে ধরেছে। আজ রুমেশের জায়গায় অন্য কেউ হলে ও অবশ্যই রিস্ক নিত, কিন্তু ওর রিমোর লাইফ রিস্ক ও নেওয়ার মতো সাহস নেই। তবুও ধীরে পায়ে লোকটার দিকে এগোতে থাকলো। ভয়ে লোকটার নিঃশ্বাস পড়ছে ঘন ঘন, ঘাম ছুটছে, কিন্তু শ্বাস হারাচ্ছে না। রুমেশে নিজে ওর হাতে খঞ্জাটা শক্ত করে চেপে ধরল। লোকটা হঠাৎ আক্রমণের কারণে ফোনতে আটকে লাগলো, কিন্তু সামনের দিকে চোখ যেতেই সাফানের করুণ চেহারা চোখে পড়ল ওর। সে ইশারায় ওকে বারণ করলো এমন কিছু না করতে। লোকটার ট্রিগারে আঙ্গুল রেখে আছে, একটা চাপ লাগলে শেষ সব কিছু। রুমেশে সাফানের ইশারায় বুঝিয়ে চোখ দুটো বন্ধ করে বুক ভরে দম নিল, আর তারপর দম ছেড়ে দিয়ে আবার চোখ মেলে তাকালো লোকটার দিকে। লোকটা ঢোক গিলল বারবার। রুমেশের অনেকটা কাছে এসে পৌঁছালো সে। কিছুক্ষণ পর আর একটু কাছে পৌঁছাতেই রুমেশের হাতে ধরে রাখা খঞ্জারটা খপ করে কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে মারল সে। আর এরপরই রুমেশের হাতটা ধরে এক ঝটকায় নিজের কাছে টেনে নিয়ে এলো। নিজের গলাদারের মতো হাতটা দিয়ে রুমেশের গলায় ধরে রেখেছে, আর এরপর রিভলভারটা রুমেশের কানের উপর মাথার খুলির উপর চেপে ধরল। নিজের মৃত্যুদ্বার আবিষ্কার করে চোখ বুজে নিল রুমেশা। আর রুমেশাকে নিজের রিভলভারের মাথায় নিয়ে লোকটা সাফানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে উচ্চারণ করে বলল, পুট ইয়োর শোর্ড অন দ্য গ্রাউন্ড নাও। সাফান লোকটার চোখের দিকে তাকালো, ধীরগতিতে নিজের শোরটা মেঝেতে রাখলো, আর তারপর মেঝে থেকে আবার উঠে সোজা হয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে তাকালো সে লোকটার দিকে। এক মুহূর্তে ওর মনে পড়ে গেল ও ল্যাবের ওরই আঘাতে মৃত্যুর মুড়মুড় হয়ে পড়ে থাকা রুমেশার সেই ফ্যালফ্যালে ফ্যাকাশে মুখটার কথা। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা রুমেশা সেদিন কার প্রতিটা ঘটনা সাফানের চোখের ওপর ভেসে উঠল। এই মুহূর্তে রুমেশাকে হারিয়ে ফেলা একটা বিপুল ভয় ভর করেছে ওর ওপর। লোকটা উদ্দেশ্য করে ও কঠিন গলায় বলল, ডোন্ট ইউ ডেয়ার টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট, ইউ নো ভেরি ওয়েল দ্যাট আই ডোন্ট নিড মাই সোর্ভ টু কিল ইউ। আর এরপরই রুমেশের দেখিয়ে ধীর পায়ের সামনে এগোতে এগোতে ও বল, ইফ ইউ লেট হার গো দেন আই উইল কজ নো হার্ম টু ইউ, বাট ইফ ইউ মেক এনি স্কার্চ অন হার স্কিন দ্যাট আই এম গোয়িং টু গিভ ইউ দ্য পোস্টেডেট অফ দিস ইউনিভার্স। জাদরের মুখে লোকটা ভয়ে ঢোক গিলতে লাগলো বারবার। রিভলভারের ট্রিগারের কাছে রাখা আঙ্গুলটা কাঁপতে লাগলো অনবরত। সাফান বুঝলো লোকটা ভয় পাচ্ছে। ভয়ের চোখে কখন কি করে ফেলে বোঝা যাচ্ছে না। সাফান লোকটাকে সহজ করার জন্য নিজে কিছুটা স্বাভাবিক করে নিল। তারপর ভরসাযুক্ত কণ্ঠে বলল, গিভ মি দ্য রিভলভার, দেন স্টপ ব্যাক অ্যান্ড লেট হার গো। আই ওয়ান্ট টু এনিথিং টু ইউ, ট্রাস্ট মি। কিন্তু লোকটা সাফানকে বিশ্বাস করলো বলে মনে হলো না। ঢোক গিলে সে আরও জোরে রুমেশের মাথার সাথে রিভলভারটা চেপে ধরল। সাফান লোকটার চোখে চোখ রেখে সামনে এগোতে থাকলো, কিন্তু সাফানকে নিজের প্রায় কাছাকাছি চলে আসতে দেখে লোকটা রুমেশাকে নিজের সাথে চেপে ধরে পিছিয়ে যেতে লাগলো, আর আতঙ্কগ্রস্ত গলায় বলল, ডোন্ট ট্রাই টু কাম নিয়ার মি আর আই উইল শুট হার। লোকটার হাত কাঁপছে অনবরত। রুমেশার দৃষ্টি সাফানের চোখের দিকে। অপলক তাকিয়ে আছে ও সাফানের দিকে। সে চোখে সাফানের প্রতি ওর নিখাদ ভালোবাসার ছাপ। সাফান একবার রুমেশাকে দেখল, তো আর একবার লোকটাকে। উপায় না পেয়ে সাফান শেষ পর্যন্ত ওইখানেই দাঁড়িয়ে রইল, আর এগোলো না। আর ঠিক সেই মুহূর্তে পরপর দুইটা বুলেটের তীব্র শব্দে কেঁপে উঠল 3rd ফ্লোরের 4 নম্বর ব্লকের বারান্দাটা, আর সাথে সাথেই নিথর হয়ে গেল চারপাশ। বাইরে এতক্ষণ পুলিশকে ঠেকিয়ে রাখা গার্ডগুলো চমকে উঠল। সাফানের ওপর বুলেটের ব্যবহার সম্পন্ন
রূপে নিষেধ করার পরও কেউ বুলেট ছুঁড়েছে শুনে ওরা সচকিত হয়ে উঠল। বুলেটের শব্দ শুনে পুলিশ আরও জোরালোভাবে ঝাঁপিয়ে পড়ল ওদের ওপর। আর থার্ড ফ্লোরে এতক্ষণ রুমাশাকে কাঁচত করে রাখা লোকটার নিথর দেহ আছড়ে পড়ে আছে মাটিতে। মাথার পেছন দিক দিয়ে একটা বুলেট প্রবেশ করে মাথার সামনে দিয়ে বের হয়ে গিয়েছে। সাফওয়ানের পেছনে থাকা দেওয়ালে গিয়ে বিঁধেছে সেটা। লোকটার হাত থেকে ছাড়া পেয়ে রুমাশা আতঙ্কিত হয়ে দম ছাড়ল জোরে। আর তারপর হাত পা ছড়িয়ে বসে পড়ল মেঝেতে। আর অল্প একটু হলেই ওর প্রাণ পাখি উড়িয়ে দিয়ে চড়ে চেয়েছিল। সাফওয়ানের সাথে সাথে ছুটে এসে ওর কাছে বসল, ওকে জাপটে ধরল নিজের বুকের সাথে। আর ধরেই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। অল্প সময়ের জন্য ওর প্রাণটা আটকে পড়েছিল, বুকের ভেতর ওর এখনো ধুকপুক করছে। আর ঠিক তখনই রুমাসের পেছনে থাকা 4 নাম্বার ব্লকের ঢোকার দরজার কাছ থেকে ধোয়া ওঠা রিভলভার হাতে এগিয়ে এলো ম্যাথুইন সহ ওর সাথে গণধারী ছেলেগুলো। ম্যাথুইনকে নিজের কাছে আসতে দেখে সাফওয়ান রুমাশাকে ধরে নিয়ে উঠে দাঁড়ালো মেঝে থেকে। ম্যাথুইন সাফওয়ানের একদম কাছাকাছি এসে দাঁড়িয়ে সাফওয়ানের দিকে নিজের ডান হাতটা বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার উদ্দেশ্যে। সাফওয়ান কিছুক্ষণ ম্যাথুইনের দিকে তাকিয়ে থাকলো কঠিন চোখে। আর এরপর ম্যাথুইনের চোখে চোখ রেখে ওর সাথে হাত মেলালো সাফওয়ান। আর সাথে সাথে দুজনের মুখে রহস্যময় হাসি ফুটে উঠল। সাফওয়ান ম্যাথুইনের সাথে হ্যান্ডশেক করা অবস্থায় টান দিয়ে তাকে নিজের কাছে নিয়ে আসলো। এরপর গলায় গলা মেলালো দুজন। তারপর আবার দুজন দুজনের থেকে সরে গিয়ে একে অপরে দেখতে থাকলো। আর তখন ম্যাথুইন দয়ারাজি হেসে সাফওয়ানের পিঠে চাপড় মেরে বলল, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড।